রেকর্ড শুরু হয়েছে। প্রথমে আমরা হোমওয়ার্ক গুলো দেখে আসি। আপনাদের গ্রুপে আসলাম, লাস্ট বারের মতো রিলোড। ঠিক আছে, আমাদের মাজেদ ভাই আছেন, রেগুলার স্টুডেন্ট। ভাই আছি আমি। হ্যাঁ, কাজটা আর বেশি করতে পারি নাই, কালকে অফিসে চলে গেছিলাম আচ্ছা, একটু ডিউটিতে। আপনি যেহেতু যতটুকু আপনার করছেন। ক্লাস পরে আর হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। আপনি যতটুকু করছেন অবশ্যই ভালো হয়েছে। আর একটু সময় দিলে ভালো হইতো। আপনাকে আমি লাভ রিয়েক্ট দিচ্ছি। তারপরে হচ্ছে জি আমাদের হাসনা বিনতে আপু বরাবরের মতে আপনাদের গ্রুপের সবচেয়ে ভালো কাজ করে আসতেছে। আমি মনে হয় তো তার মতো এত ভালো ডিজাইন করতে পারবো না, মাঝে সাঝে এমন মনে হচ্ছে। উনি প্রচুর সময় নিয়ে করছেন, হ্যাঁ, কাজটা ভালো হয়েছে। সময় নিয়ে করছেন, প্রচুর সময় নিয়ে। যাক, আপনার লাভ রিয়েক্টের উপরে থাকলে সেটা আমি দিয়ে দিতাম। আপনার এটা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখানে গাছের ডিজাইনগুলা, বেড়াগুলা একেবারে অসাধারণ হয়েছে। আবার রিয়েলিস্টিক। হ্যাঁ, রিয়েলিস্টিকের মতো হয়েছে। সাব্বির সাব্বির হুসাইন ভাই, উনি কি ক্লাসে আছেন? ওকে ভাই, আছেন। এটা হোমওয়ার্ক 3। ওকে, আমি যে কাজগুলো করছি ওটাই করছে। ভাই একটু মনে হয় আপনি এই কাজগুলো করতে কত সময় নিছেন? এই দুটো কাজ করতে কত সময় লাগছে আপনার, সাব্বির হোসেন ভাই? আপনার কি মাইক্রোফোন আছে? আচ্ছা, মাইক্রোফোন না থাকলে আমাকে মেসেজে লিখে দিতে পারেন। আচ্ছা, আপনার এটা ওয়াও, আপনি আপনার কাজে খুব বেশি স্যাটিসফাইড হতে পারতেছি না। বিষয়টা আমি এই দুটো কাজই দেখাইছিলাম, আপনি নতুন কিছু আলাদা একটু কিছু তেমন কিছু দেখাননি। একটু যদি চেঞ্জ করে দেখাইতেন ভালো হতো। নজরুল ইসলাম ভাই আছেন উনি। যেমন নজরুল ইসলাম ভাই এখানে চেঞ্জিং আছে, পুরো আকাশটা চেঞ্জ করে ফেলছে। এটা আমি দেখাইনি, অন্য একটা ইমেজ করছে। ঠিক আছে ভাই, ওই কাজ অনুযায়ী আপনাকে আমি লাভ রিয়েক্ট দিচ্ছি। এখানে বিষয়টা কি, আমাদের ব্রাশটা একটু ছোট করে নিয়ে কাজ করার দরকার ছিল, কেননা এখানে আপনার এগুলো। ওকে, আমার মাইক্রোফোন প্রবলেম, সাব্বির হোসেন ভাই ওটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের বিল্ডিং এর যে উপরের দিকে যে অংশগুলো আছে সেটাও কিন্তু মার্কস হয়ে গেছে। এটা একটু ছোট করে ধীরে ধীরে করলে আরো ভালো হতো। আমরা প্রথম কথা হচ্ছে আমরা কাজে সময় দেব, একেবারে চিন্তা ছাড়াই করব। ডিজাইনটা নিচ থেকে বারবার দেখব, করার পরে কোথায় কোথায় প্রবলেম গুলো হলো বারবার দেখব। এই বারবার দেখার পরেই একটা ডিজাইন, ভালো ডিজাইন করা যায়। আর হাসনা আপু, আপনার কত সময় লাগছে বলেন? আসসালামু আলাইকুম। একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে। ওকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার খুব বেশি সময় লেগেছে হ্যাঁ কালকের না, ঠিক থেকে। আছে। সময় এই প্রায় এই ডিজাইনে আমি দশ করি, এগারো ঘন্টার মতো। আমি যদি এই ডিজাইনটা করি আমারও প্রায় আপনার সমানই সময় লেগে যাবে। আপনি ডিজাইন, ঠিক আছে। দেখেন এইদিকে আমার মনে হয় না আপনারা কেউ 10-11 ঘন্টা কেউ সময় দিচ্ছেন। আমি আমি আশা করব আপনাদের ব্যাচ থেকে এই যে হাসনা আপুর তুলনায় আপনারা ডিজাইন ভালো করার চেষ্টা করবেন, ওনার থেকে ভালো করার। এবার হচ্ছে নজরুল ভাই, উনি ঠিক আছে এখানে চায়ের মধ্যে একটা ধোঁয়া যা স্মোক যেটাই করি সেটা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এই দিক থেকে এটা নতুন আছে, এই ডিজাইনটা করছেন। এখানে ভাই নজরুল ভাই, আপনি উপস্থিত আছেন? জি ভাই। ওকে ভাই, এই যে এখানে এই ইমেজটার ভিতর উইন্ডোর পিছন দিকে একটা লাইন লাইন ছিল। জি ভাই, এটা দিন তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছি। ওকে ভাই, এটা কি পারবেন আপনি? জি ভাই। ওকে, পারবেন। আপনাকেও এটা সময় নিয়ে করার দরকার ছিল, আপনি কত সময় নিছেন? আমি তিনটা সব করে আমি 2 ঘন্টা লাগে সব করে আনতে। ওকে, ঠিক আছে। আমি আশা করবো একটু আপনার বেশি সময় নেই। আমি সময়টা কেন জিজ্ঞেস করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কে কতটা পরিশ্রম করতেছে। আর পরিশ্রমের উপর কাজটা ভালো হয়। আপনি এটা ওয়ারিক। তাহলে কাজ কতজন ছিল? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন।
ঠিক আছে, যারা হোমওয়ার্ক করেননি তারা সামনের ক্লাসে শুধু হোমওয়ার্ক করলেই হবে না, আপনি একটু সময় দিবেন। আর যারা সময় দিবেন, সময় দিলেই ভালো ডিজাইন করতে পারবেন। এখন আপনারা অনেকটাই জানেন সময় দিতে হবে। এখন আসি আমরা প্রবলেম সলভের দিক থেকে। গত ক্লাসের কার কোনো প্রবলেম হয়েছে কিনা আমাকে বলেন। যেগুলো বুঝাইছি গত ক্লাস থেকে প্রবলেম, ওকে, সম্ভবত কারো প্রবলেম নেই। গত ক্লাসে আমরা দেখছিলাম পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ দিয়ে আমি কিছু প্রশ্ন করি দু একজন কাকে। আমি ওপেন করতেছি একটা ইমেজ পূর্ব থেকে। এখানে আমি এটা ফ্রেমটা ওপেন করলাম, ঠিক আছে, গত ক্লাসে কিন্তু এটা আমি এখান থেকে ফ্রেমটা ওপেন করলাম একটা ইমেজের। এখান থেকে অন্য একটা ইমেজ আমি প্লেস করে নিয়ে আসি। প্লেস লিঙ্ক বিষয় আমরা দেখছিলাম। এখান থেকে এই ইমেজটা আমি প্লেস করতেছি। ওকে, প্লেস করলাম। আচ্ছা, আমি যদি এখানে কোনগুলা সরাইতে চাই তাহলে আমাকে এখান থেকে কোন অপশনটা হবে? জি, কেউ বলেন। আরাপ এটা সিলেক্ট করতে হবে। ওয়ার্প দিয়ে আসলে পুরো ইমেজটাই সরবে, আমরা কোন বরাবর করতে পারতেছি না। এই যে ইমেজটা কি হচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে। এটার জন্য করতে হবে ডিস্টর্ট। দেখেন এখান থেকে হচ্ছে ডিস্টর্ট। ডিস্টর্ট দিলে আমি এখানে শুধু কোনগুলো সরাইতে পারতেছি। এখানে এখন দেখাই, এখানে এই ডিস্টর্ট ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা কিন্তু এই ফ্রেমের মধ্যে ইমেজটা খুব সুন্দরভাবে বসিয়ে ফেলতে পারি। এখানে উপর দিকে নিলাম, এখানে একটু নিচের দিকে নিলাম, নেয়ার পরে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট করতে পারি। কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে ওই অবস্থায় কন্ট্রোল চাপি তাহলে এটা ডিস্টর্ট অটোমেটিক শর্টকাট অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে নিয়ে আমি এটা কন্ট্রোল চেপে এটা এখানে দিলাম, এখান থেকে এখানে। এখন আমি জুম করে দেখি কোথাও মিসিং গেল নাকি। ওকে, এটা ঠিক আছে। এই কোনটা দেখি, আই থিংক এটা পারফেক্ট। এটা হালকা হাতে হাত ডালা পালা একটু চালাইয়া কোথা থেকে নয়েজ জমে হচ্ছে গেছে। দয়া করে একটু মিট করে নেন। কোথা থেকে নয়েজ হচ্ছে প্লিজ একটা মিট করে নেন। ওকে, এখন যদি আমরা ইমেজটা দেখি, দেখি এখন কি মনে হচ্ছে, এটা এইখানেই ফ্রেমের মধ্যেই কিন্তু ছিল, এমনটাই কিন্তু, ঠিক আছে। এখানে জি আমরা কি ঠিক আছে। করলাম, ডিস্টর্ট করে এখানে আমরা কোণ বরাবর যে কোনো একটা ফ্রেমের মধ্যে আমরা অ্যাড করে ফেললাম। এটা কিভাবে করলাম, গতকাল যে আমরা শিখলাম ট্রান্সফর্ম টুল, সেখান থেকে। তাহলে ট্রান্সফর্ম টুল থেকেও কিন্তু আমরা অনেক কিছু বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি যদি আমাদের ক্লাসের শেষের দিকে সময় পাই। আপনাদের যেহেতু স্টুডেন্ট কম সেহেতু আমরা সবাই অবশ্যই পাবো। যেমন আগের ক্লাসে দেখেন আমরা তো এক্সট্রা সময় পাচ্ছি না, বরং আপনাদের কিছু সময়ও তারা নিয়ে নিচ্ছে, কারণ তারা অনেক স্টুডেন্ট কিন্তু। জি, ওই যে বিলবোর্ডে যে পিকচার গুলা বসায় সাধারণত এরকমই মনে হয়, হ্যাঁ, এরকমই এদিক থেকে। পাকা ধরনের হ্যাঁ, বিলবোর্ড যেগুলা যদি থাকে। সময় পাই আপনাদের এই ইমেজটা আমি করতে দিব। এই যে এখান থেকে প্রিভিউ, এই যে এখানে অনেকগুলো ইমেজ আছে, ইমেজ রেশন আছে, এইটা করতে দিব আপনাদের আজকে যে আমাদের ক্লাসের পরে সময় থাকে গতকালের। তাহলে এটা আমি কিভাবে করলাম, কন্ট্রোল টি থেকে ডিস্টর্ট, ডিস্টর্টের শর্টকাট যেহেতু কন্ট্রোল, কন্ট্রোল চেপে আমি এটা ও তার পজিশন অনুযায়ী বসায় দিয়ে দিছি। এদিক থেকে এখন মনে হচ্ছে যেন এই ফ্রেমে এই ইমেজটা আমার ছিল। আজকের টপিকে আমরা চলে যাই। এখন আজকের ক্লাসের টপিক কি কি আছে, আমরা যে মডিউলটা ফলো করতেছিলাম সেটা হচ্ছে এটা। আসলে এই মডিউলটা আমি যতদূর পর্যন্ত ক্লাসগুলো এখানে দেখাচ্ছি ততদূর পর্যন্ত মোটামুটি পারফেক্ট ছিল। এদিকে আর ততটা পারফেক্ট নেই। আমরা লেয়ার মাস্ক করছি, এদিকে আবার লেয়ার মাস্ক রিপ্লাই করা হয়েছে আরো কয়েকটা। আপাতত আমি অন্য একটা মডিউল ফলো করব, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইডির, বাংলাদেশের একটা বড় প্রতিষ্ঠান গ্রাফিক ডিজাইনের। এখান থেকে যেমন কিছু কিছু বিষয় এখানে খুব পারফেক্ট ভাবে দেওয়া আছে, এগুলোর উপর ভিত্তি করে
আমি নিচ থেকে মডিউলে আজকে যে ক্লাসগুলো নেব সেটা আমি আপডেট করছি, সেটা দেখাই আপনাদের। আমাদের যখন ক্লাস শেষ হবে দেখবেন যে এলআইডিবি এর যে মডিউলটা আছে সেটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে দেখেন আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ডকুমেন্ট সেভ। আমাদের ডকুমেন্ট সেভ বিষয়টা কিন্তু মডিউল অনুযায়ী আমাদের আগেই দেখার দরকার ছিল, কেননা আমরা যখন ডকুমেন্ট সেভ করব আমরা ইমেজের কাজ করতেছি, কিভাবে সেভ করলে ভালো হয় সেটা আমাদের জানা প্রয়োজন ছিল। এই জন্য ডকুমেন্ট সেভ আমরা দেখব। তারপরে দেখব ইমেজ রিসাইজ, ব্রাশ টুল, এগুলোর মধ্যে আবার ভাগ আছে। ডকুমেন্ট সেভ আসলে এই যে ইমেজ রিসাইজ, আমি শুধু এখানে টাইটেলটা লিখছি। ইমেজ রিসাইজের মধ্যে আরো কিছু অন্তর্ভুক্ত আছে, সেটা হচ্ছে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, ইমেজ সাইজ, সেভ ফর ওয়েব, আরেকটা হচ্ছে ফাইল ফাইল ফরম্যাট। এটা হচ্ছে আমাদের ইমেজ রিসাইজ। তার সাথে দেখব ব্রাশ টুল। ব্রাশ টুল আমরা অলরেডি একটু দেখছি যখন আমরা লেয়ার মাস্কিং এর ব্ল্যাক এবং হোয়াইট করে লেয়ার মাস্কিং করছিলাম, তখন একটু দেখছি। কিন্তু আজকে আমরা ব্রাশ টুল দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, সেটা আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই আসি ডকুমেন্ট সেভ নিয়ে। আমি ডকুমেন্ট সেভের জন্য একটা ফাইল ওপেন করি, বোঝার সুবিধা হবে আমাদের। এই ফেসবুক কভার, এখান থেকে এই ডিজাইনটা আমি ওপেন করলাম। এটা আমাদের একটা ফাইল আমরা ডিজাইন করা হয়েছে, যদি এটা আমার ডিজাইন করা না, ডাউনলোড করা। এই ডিজাইনটা দেখেন, আমরা যখন এডিটেবল, অর্থাৎ আমরা যখনই সেভ করতে চাইবো, যখনই আমার সেভ করার প্রয়োজন হবে, বা এখন আমি কাজটা করতেছি 2 দিন পর আবার কাজটা করব, যখন এমন হবে তখন আমরা ফাইল সেভ করব পিএসডি ফরম্যাটে। তাহলে কিভাবে? যেমন দেখেন এই ফাইলটা আমি নতুন নিছি, এটা আমি এখন কাজটা করলাম, পরে আমি আরো কিছু কাজ করতে চাচ্ছি, তাহলে আমাকে ফাইলটা সেভ করতে হবে পিএসডি ফরম্যাট। পিএসডি দেখেন এই যে পিছনে বর্তমান ফাইলটা কি ফরম্যাটে আছে সেটা এখানে শো করাচ্ছে। এটা আছে জেপিজি ফরম্যাট, এটা আছে পিএসডি ফরম্যাট। পিএসডি 15 হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। তাহলে যখনই শেষে এক্সটেনশন পিএসডি থাকবে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে ফটোশপের ফাইল। তাহলে আমাকে বলেন তো ভিডিওর শেষে এক্সটেনশন কি থাকে, কি থাকে সাধারণত, বলতে পারবেন? বেশিরভাগ ক্ষেত্রে MP4 থাকে, হ্যাঁ, 3 বেশিরভাগই জিবিও এমপি4 আছে। থাকে, তারপর আরো কিছু কিছু ফরম্যাট থাকে, এগুলো জানা আছে আপনার? এমকিবি হ্যাঁ বলেন, জি। নজরুল ভাই বলেন। এমকিবি অনেকগুলি থাকে, হ্যাঁ, এমপি অনেক MP3। ফরম্যাট আছে। তারপর যেমন হচ্ছে এক একটা ফরম্যাটের কিন্তু এক এক রকম কাজ করে। আমি যে আপনাদের ভিডিওগুলো যে ফরম্যাটে দেই এটা সাধারণত WAV ফরম্যাট হয়। MP4 ফরম্যাট আছে, WAV ফরম্যাট আছে, AVI ফরম্যাট আছে, MOV ফরম্যাট আছে, অনেক ধরনের ফরম্যাট আছে। ঠিক এই যে আমাদের ফটোশপের যে MKW। ফরম্যাট, জি। হ্যাঁ, ফটোশপের যে ফরম্যাট সেটা হচ্ছে পিএসডি, এর পূর্ণ হচ্ছে পি তে ফটো, এস তে সব, ফটোশপ, ডিতে হচ্ছে ডকুমেন্ট। তাহলে দেখেন একটা জিনিস দেখাই, এই যে আমার এখানে কি ফাইল শেষে কিন্তু এক্সটেনশন শো করাচ্ছে ডট পিডিএফ, আপনাদের কিন্তু এটা শো করাবে না। যেমন এটা কি ফাইল, জেপিজি ফাইল, এই যে 6 পিছনের দিকে ডট জেপিজি, এটা শো করাচ্ছে, আপনাদের এটা শো করাবে না। এটা যদি আপনারা দেখতে চান, যারা উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন তারা উইন্ডোজ 10 এখান ভিউ থেকে থেকে চলে যাবে। এক্সটেনশন এখানে হ্যাঁ, চেক মার্ক করে দিতে হবে। ভিউ থেকে হাইড। ফাইল নেম এক্সটেনশন এখানে মার্ক করে দিবেন। তাহলে দেখেন যে এখানে আমাদের এক্সটেনশনটা আমরা দেখতে পাবো। এই যে এটা কি ফরম্যাটে আছে, জেপিজি ফরম্যাট, আমি দেখতে পাচ্ছি। আর যখন এখানে এক্সটেনশনটা তুলে দিব তখন কিন্তু আর ফরম্যাটটা আমি দেখতে পাচ্ছি না। দিয়ে দিবেন। কেউ কি আছেন উইন্ডোজ 7 ব্যবহার করতেছেন? উইন্ডোজ 7 ব্যবহার করতেছেন, ওটা কিন্তু নিয়মটা একটু আলাদা হবে, তাহলে ওটাও দেখাই দিতাম। আচ্ছা ঠিক আছে, মনে হয় কেউ উইন্ডোজ 7 নাই, কিংবা পরবর্তীতে যারা ভিডিওটা প্লে করবে তারা উইন্ডোজ 7 হয়তো ব্যবহার করতে পারে। তাদের জন্য দেখাই তারা কিভাবে করবে। ওরা কন্ট্রোল প্যানেলে যাবে, আমি এখানে সার্চ দিচ্ছি কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে যাবে, উইন্ডোজ 7 যারা ব্যবহার করতেছেন এখান থেকে স্মল থেকে আপনারা ক্যাটাগরিজ থাকতে পারে, এটা স্মল আইকন করে দিবেন। তারপর হচ্ছে ফাইল এক্সপ্লোর অপশন, এখানে যাবেন। এখানে আসার পরে ভিউ থেকে দেখেন কি আছে, এই যে হাইড এক্সটেনশন নো ফাইল টাইপ, এই যে এটা মার্ক করে দিয়ে দিবেন,
বা আনমার্ক মার্ক, যে কোনো একটা মার্ক বা আনমার্ক করলে এটা চলে আসবে, যারা উইন্ডোজ 7 বা অন্যান্য আগের ভার্সনগুলো ব্যবহার করতেছেন। এই হচ্ছে ফাইল এক্সটেনশন। আমাদের ফাইল এক্সটেনশন দেখে বুঝতে হবে যে এটা আমার কি ধরনের ফাইল, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ফটোশপের যে ফাইলটা হয় সেটাকে বলা হয় পিএসডি ফাইল। আমরা যখনই এডিটেবল করতে চাবো তখন আমাদের পিএসডি তে সেভ করতে হবে। তাহলে এটা আমি সেভ করি। তাহলে সেভ, এই সেভে দিলাম, এখান থেকে আমরা সিলেক্ট করব পিএসডি। যখন পরে আমরা আর পরবর্তীতে এডিট করতে যাবো, ডেস্কটপে দিলাম পিএসডি। তাহলে এই যে আমার এই যে পিএসডি নামে একটা চলে আসছে। তাহলে এই হলো পিএসডি, কিন্তু এটা এই ইমেজটা কিন্তু অন্যান্য ডিভাইসে সাপোর্ট করবে না। এখন যদি আপনি আপনার মোবাইলে এটা নেন তাহলে কিন্তু আপনার এটা সাপোর্ট করবে না। তাহলে এই মোবাইল, পিসি, তারপরে আপনার যে কোনো ডিভাইস, ম্যাক বা যে কোনো ধরনের একেবারে আপনার ছোট বাটনওয়ালা ফোন, এগুলোর ক্ষেত্রেও যেন সাপোর্ট করে, এই জন্য আমাদের জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। আমরা অলরেডি জানি জেপিজি ফরম্যাটে সেভ করার বিষয়ে। আমি আরেকটু দেখাই এটার কোয়ালিটি সম্পর্কে। ফাইল থেকে চলে গেলাম সেভ এস, যেহেতু আমার এটা পিএসডিতে সেভ করা আছে এই জন্য এটা সেভ আর মার্ক হচ্ছে না। চলে গেলাম সেভ এস, ডেস্কটপে গেলাম, এবার ফরম্যাট দিচ্ছি জেপিইজি। এই ফরম্যাটটা কি সব ডিভাইসেই সাপোর্ট করবে। তারপরে ডেস্কটপে সেভ দিলাম। এখানে দেখেন কোয়ালিটি আসতেছে, এই পপ আপ মেনুটা আমরা সরাসরি ওকে করতাম। এখানে আমরা কোয়ালিটির ক্ষেত্রে দেখি, সাধারণত আমাদের কোয়ালিটি আমরা বাড়াই রাখবো লার্জ কোয়ালিটি। সাধারণত লার্জ কোয়ালিটি রাখলে ইমেজের কোয়ালিটি ভালো হবে। এছাড়া আপনি কোয়ালিটি যত কমাবেন, এখানে দেখেন আপনার সাইজটা শো করাচ্ছে, দেখেন এখানে ইমেজের কোয়ালিটিটা কেমন কেমন হবে এখানে শো করাচ্ছে। দেখুন ইমেজটা হালকা করে ফেটে গেছে। এবার যদি কোয়ালিটি বাড়াই দেখেন যে ইমেজটা ক্লিয়ার আসছে। তার মানে এখানে আমরা যত কোয়ালিটি বাড়াবো তত আমাদের ইমেজের মেগাবাইট বাড়বে। আর এদিকে ফাইল ফরম্যাট, এদিকে আমরা ম্যাক্সিমাম করছি, কমানোর সাথে সাথে এটা লো হাই এটা চলে আসবে। আমরা সাধারণত হাই এটা সেভ করতে পারি, ওকে জেপিজি, তাহলে কোয়ালিটি ভালো থাকবে। এই হচ্ছে জেপিজি ফরম্যাট। জেপিজি ফরম্যাট সব ফরম্যাটে সাপোর্ট করে, সব ডিভাইসেই সাপোর্ট করে। এবার একটা ফরম্যাট নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে পিএনজি ফরম্যাট। পিএনজি ফরম্যাট কি করে, আমাদের ট্রান্সপারেন্ট ধরে রাখতে পারে, যেটা জেপিজি ফরম্যাট ধরে রাখতে পারে না। আমাদের অনেক ইমেজে কিন্তু ট্রান্সপারেন্ট ইমেজ রাখতে হয়, আর জেপিজি ফরম্যাট ট্রান্সপারেন্ট ধরে রাখতে পারে না, কিন্তু পিএনজি ফরম্যাট ট্রান্সপারেন্ট ধরে রাখতে পারে। পিএনজিও কিন্তু একটা ফটো ইমেজের ফরম্যাট। ট্রান্সপারেন্ট বিষয়টা কে কে এখনো ক্লিয়ার না, আমাকে ফ্রিলি ভাবে বলেন যে ট্রান্সপারেন্ট আমি বুঝি না। তাহলে সবাই ট্রান্সপারেন্ট বুঝেন, আমি প্রশ্ন করি। আচ্ছা, পিএনজি আর জেপিজির মাঝে পার্থক্য কি? পিএনজি এবং জেপিজির মধ্যে পার্থক্য হচ্ছে দুই ধরনের ফাইল ফরম্যাট এবং দুভাবে কাজ করে। আমরা যদি দেখেন যে এটা জাস্ট ফাইল ফরম্যাট, আমাদের কাজের ক্ষেত্রে এক এক সময় এক একটা ফাইল ফরম্যাট প্রয়োজন হয়। যেমন পিএসডি এটা ফটোশপ এডিটেবল, যেমন পিএনজি আবার আছে দেখবেন কিছু কিছু ডিভাইসে আবার পিএনজি সাপোর্ট করে না। পিএনজি মিনিং যদি আমরা দেই জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, পিএনজির পূর্ণরূপ। আর এটা এক কথা সব ডিভাইসের ক্ষেত্রে এটা শুরুর দিক থেকেই, যখন আর কি আমাদের ইমেজের শুরু হয়েছে তখন থেকে জেপিজি ফরম্যাট আছে কিন্তু। আর যে পিএনজি দেই পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স হ্যাঁ যেটাকে পোর্টেবল বলি। নেটওয়ার্ক গ্রাফিক্স। সাধারণত পিএনজি ফরম্যাটটা বেশিরভাগই ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, বেশিরভাগই পিএনজি ফরম্যাটটা ওয়েবসাইটের ক্ষেত্রেই পারফেক্ট হয়ে থাকে। আর বা জেপিজিটা, আমাদের অনেক সময় লোগো টোগো তৈরি করতে যদি রাউন্ড শেপ থাকে হ্যাঁ জেপিজি ওই করলে যে তো ভাই সাইটে ভাই আমি সাদা যে বললাম চলে আসে। ট্রান্সপারেন্টের ক্ষেত্রে আমরা এটা আসবো। এই যে আমাদের জেপিজি ফরম্যাট ট্রান্সপারেন্ট সাপোর্ট নেয় না, কিন্তু পিএনজি ফরম্যাট আমাদের ট্রান্সপারেন্ট সাপোর্ট নেয়। ঠিক আছে, তাহলে দেখেন এখন যে বললাম আমি ট্রান্সপারেন্ট দিক থেকে, জাস্ট ভাই আপাতত ধরে রাখেন এটা একটা ফরম্যাট, যেটা আমাদের এক একটা ফরম্যাট এক এক কাজে ব্যবহার হয়। তবে ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের পিএনজি ফরম্যাটটা পারফেক্ট বেশি ভালো হয়। আর ট্রান্সপারেন্টের ক্ষেত্রে আমাদের পিএনজি ব্যবহার করতেই হবে যদি আমরা ভিজিবল করতে চাই। ট্রান্সপারেন্ট, আমাকে হুসাইন আহমেদ ভাই একটু ট্রান্সপারেন্ট সম্পর্কে বলেন। আমি কিন্তু ক্লাসে বলছিলাম, ওই যে ট্রান্সপারেন্ট লক সম্পর্কেও দেখাইছিলাম। আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে এই
জেপিজির মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকবে, ট্রান্সপারেন্টের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ওকে, থ্যাংক শুধু ইউ। এই হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক্সটাই থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি যেটা বলছেন একেবারে সঠিক। আমরা জানি ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ। তাহলে আমরা স্বচ্ছ কোনো একটা ইমেজ নেই। আমি একটা নতুন ফাইল নিই, নতুন ডকুমেন্টই নিই, এটা নিব 1000 ইন্টু 1000, 1000 ইন্টু 1000 নিলাম, ওকে করলাম। ওকে করার পর এখানে আমি একটা শেপ নিচ্ছি, কাস্টম শেপ থেকেই নেই, যে শেপটা আছে এটাই আমি এখানে আর্ট করলাম। আর্ট করার পর এটা মিডিল লাইন করি, আমি নিলাম, ঠিক আছে। দেখেন আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম, এই যে আমরা কিন্তু এখন ঘর ঘর দেখতে পাচ্ছি, তার মানে এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট অবস্থায় আমি এটা সেভ দিচ্ছি। প্রথমে দিব জেপিজি ফরম্যাটে, এই যে সেভ এস দিলাম, এখানে দিলাম জেপিজি, ডেস্কটপে দিলাম, এটা হচ্ছে আননেমড 1, ওকে দিলাম। এবার আমি সেভ দিই পিএনজিতে, সেভ এস, এখান থেকে ফরম্যাট খুঁজে দেখলাম পিএনজি, এটা হচ্ছে আননেমড 2 দেই, যেহেতু আননেমড 1 এই নিয়ে নিবে, এটা 2 দিলাম। দুটো কিন্তু আমরা একইভাবে সেভ করছি, জাস্ট শুধু ফরম্যাটগুলো চেঞ্জ করছি। তাহলে দেখেন প্রথমে জেপিজি ফরম্যাট, এই যে পিছন দিকে এক্সটেনশনটা শো করা হচ্ছে জেপিজি, এটা যখন ওপেন করতেছি দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আর যখন পিএনজিটা ওপেন অটোমেটিক্যালি হোয়াইট করতেছি হয়ে গেছে। তখন এটা ট্রান্সপারেন্ট, এটা কিন্তু হয়নি, এটা ট্রান্সপারেন্ট শো করাচ্ছে। দেখেন ওই যে লোগো হিসেবে আমরা যেটা, এটাকে আমরা একটা লোগো হিসেবে ধরি, পিছন থেকে কিন্তু ট্রান্সপারেন্ট আসছে। এটা আমরা অন্য ইমেজের মধ্যে প্লেস করি, এই যে এইটার মধ্যে আমি ওই শেপটা আনতে যাচ্ছি। তাহলে প্রথমে আমি জেপিজি ফরম্যাটটা আনি, এখান থেকে প্লেস জেপিজি ফরম্যাটটা আনলাম, এটা আমি বড় করলাম। দেখেন আমার ক্রিয়েটিভ লেখাটা কি হয়েছে, ঢেকে গেছে, যেখানেই নিয়ে যাচ্ছি সাদা কালার দিয়ে ঢেকে যাচ্ছে। এবার যদি আমি পিএনজিটা নিয়ে আসি, এবার কিন্তু আর ঢাকতেছে না, শুধু যেখানে আমার অবজেক্টটা আছে শুধু সেখানেই ঢেকে যাচ্ছে, কিন্তু বাকিগুলো ঢেকে যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের পিএনজি ফরম্যাট এবং জেপিজি ফরম্যাটের বিশেষত্ব। আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি। এবার সেভের ডিটেলসটা যাব। এই জিনিসটা অনেকেই জানতো, কিন্তু এবার যেটা যাচ্ছে এটা হয়তো অনেকেই জানেন না, আবার জানতেও পারেন। সেভের ডিটেলস, আমরা যখন কোনো কিছু সেভ করি, আমরা সাধারণত এখান থেকেই সেভ জিনিসটা করি। এবার আমরা আরেকটা অপশন আছে এখানে দেখেন, সেভ ফর ওয়েব। যারা আপডেট ভার্সন ব্যবহার করতেছেন 2017 আর 17 থেকে 20 এগুলোর মধ্যে, তারা এই অপশনটা পাবেন এক্সপোর্টের ভিতরে, এই অপশনটা পাবেন এক্সপোর্টের ভিতরে। আর এটা, আর যারা এই আগের ভার্সনগুলো ব্যবহার করতেছেন তারা পাবেন এটা এখানে সেভ ফর ওয়েব। তাহলে এটার পার্থক্যটা দেখাই। মূলত এই ইমেজটা এখান থেকে আমি প্রথমে সেভ করতেছি, সেভ এস করে জেপিজি ফরম্যাটে করলাম, জেপিইজি ফরম্যাটে করলাম, ডেস্কটপে সেভ করলাম। আর এবার যাচ্ছে আমরা সেভ ফর ওয়েব। যখনই আমরা সেভ ফর ওয়েব ওপেন করি, এটা কিন্তু বিশাল আকারে একটা অপশন চলে আসছে। এটা সাধারণত আপনি অরিজিনাল এটা দেখতে পাবেন। আমরা এখান থেকে এটা ফিট করে নিব, তাহলে যতটুকু ডিজাইন আমি ততটুকুই দেখতে পাবো। ফিট করে নিতে পারেন কিংবা ফিট অন স্ক্রিন একটা করলে হলো। এখানে আমার অনেকগুলো অপশনে ভাগ করা আছে, একটা হচ্ছে অরিজিনাল, অপটিমাইজ, টু আপ, ফোর আপ, অনেকগুলো অপশন আছে। এটা কারণটা হচ্ছে কি, আমরা যখন কোনো ওয়েবসাইট, যারা ওয়েবসাইট সম্পর্কে একটা ধারণা আছে তারা বলতে পারবেন, সহজে বুঝতে পারবেন। বলেন তো, আমরা যে ইন্টারনেট থেকে একটা 5 মেগাবাইটের ছবি ডাউনলোড দেই আর একটা 200 কেবির ইমেজ ডাউনলোড দেই, কোনটা আগে ডাউনলোড হবে? সিম্পল প্রশ্ন। 200 কেবির এটা। 200 কেবিরটা আগে ডাউনলোড হবে। কেন 200 কেবিরটা আগে ডাউনলোড হবে? এটার সাইজ কম, এই জন্য। ঠিক একইভাবে যদি আমাদের কোনো ওয়েবসাইট, যারা ওয়েবসাইট ডিজাইন করে, ওয়েবসাইট নিয়ে কাজ করে, আমরা কিন্তু যেমন এলইডিপি এর ওয়েবসাইটে যদি ঢুকি, এলইডিপি
এডিবির ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে দেখেন, এই যে এখানে দেখেন ইমেজ ব্যবহার করা হয়েছে, ইমেজ ব্যবহার করা হয়েছে না অনেক জায়গায়, এটা দেখতেছি পুরোটা ইমেজ। এই যে ইমেজগুলো ব্যবহার করা হয়েছে, এখানে যদি একটা 4 মেগাবাইটের বড় ইমেজ ব্যবহার করা হইতো তাহলে পেজটা লোড নিতে কি অনেক সময় লাগতো। অনেক সময় নিত। হ্যাঁ, পেজটা অনেক লোড নিতে সময় লাগে। আমি যখন এখানে ক্লিক করতেছি সাথে সাথে কিন্তু লোড নিয়ে নিচ্ছে। এই যে অনেক সময় ধরে লোড নিচ্ছে, সাথে সাথে লোড নিচ্ছে, এটা কেন? ইমেজ সাইজ যদি বেশি হয় তাহলে আমার ইমেজটা এখানে ডাউনলোড হতে সময় লাগতেছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা অপশন হচ্ছে সেভ ফর ওয়েব। যখন আমরা অরিজিনালে সেভ করব, সেটা হচ্ছে অরিজিনাল ইমেজটা আমার কত মেগাবাইট হতে পারে, এখানে একটা আনুমানিক ধারণা দেওয়া হয়েছে। এই যে কোণে লেখা আছে, কত দেওয়া আছে বলেন দেখি? 3.9। অর্থাৎ এই ইমেজটা যদি আমরা অরিজিনাল সেভ করি তাহলে এটা কত মেগাবাইট হতে পারে? 3.9 মেগাবাইট হতে পারে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অপটিমাইজ। অপটিমাইজ তো এখানে বলতেছে এই ইমেজটা যদি অপটিমাইজ করা হয় তাহলে এখানে যদি লো কোয়ালিটি রাখি তাহলে ইমেজ সাইজ কত হবে বলেন দেখি? 53.67 67, যেটা বলেন না কতটা সাইজ কমতেছে, ওখানে প্রায় 4 মেগাবাইট, এখানে 100 কেবিরও কম। ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজটা কমিয়ে দেওয়া হচ্ছে। আর এবার দেখেন টু আপ, এখানে কোয়ালিটিটা দেখানো হবে যে কোয়ালিটিতে আমাদের কতটা পার্থক্য আসতেছে। উপরেরটা হচ্ছে অরিজিনাল আর নিচেরটা হচ্ছে অপটিমাইজ করার পরে। এটা অবশ্য একটু কোয়ালিটি নষ্ট হয়েছে, কোয়ালিটিটা দেখানো হচ্ছে, তবে খুব নষ্ট হয়নি। উপরেরটা প্রায় 4 মেগাবাইট, নিচেরটা হচ্ছে মাত্র কত মেগাবাইট? 53 কেবি। অর্থাৎ এই ইমেজের প্রায় ধরতে গেলে অনেক গুণ, 50-60টা ইমেজ সমান এই ইমেজের সাইজ, এমনটাই এখানে আমাদের পার্থক্যটা শো করাচ্ছে। তারপরে দেখি 4 আপ, এখানে 4টা ইমেজের মধ্যে পার্থক্য শো করাচ্ছে। কেমন ভাবে? প্রথমটা হচ্ছে অরিজিনাল, তারপরটার কোয়ালিটি হচ্ছে লো। দেখেন এখানে একটু কোয়ালিটিটা দেখাই, এই যে এখানে পাশের অপশনগুলো আসে, এখানে কোয়ালিটি, এটা আমি প্রথমে এটা করে দিলাম যে হাই, এটা দিলাম হাই, তারপরটা দিলাম মিডিয়াম, তারপরটা দিলাম লো। তাহলে এখানে দেখাচ্ছে অরিজিনাল ইমেজ দেখতে হবে এমন, যার সাইজ হবে 3.9 মেগাবাইট। তারপরে হচ্ছে ওরা অপটিমাইজ করছে যেটার কোয়ালিটি হাই, এটা দেখতে হবে এমন, এটা হবে 133 কিলোবাইট। আর এটা হচ্ছে মিডিয়াম, এটা হবে 77 কিলোবাইট। আর এটা লো, এটা হবে 47 কিলোবাইট। দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এটা সিলেক্ট করে এখানে ফরম্যাট আপনারা জানেনই, জেপিজি দিলে জেপিজি, আর পিএনজির ক্ষেত্রে S24 এটা দিলে ভালো হবে ফরম্যাট। পিএনজির মধ্যে আবার এটা ফরম্যাটটা ভাগ করা হয়েছে। জেপিজি থেকে আমি হাই কোয়ালিটির সেভ দিচ্ছি, এখান থেকে সেভ, ডেস্কটপ থেকে ফেসবুক কভার, এখানে আমি রিনেম করে দিই, দিই যে ওয়েব ফর ওয়েব, তাহলে আমরা বুঝতে পারবো WEB ওয়েব। ওকে, সেভ হয়ে গেছে। আপনাদের কি স্মরণ আছে প্রথমে আমরা একটা ইমেজ সেভ করছিলাম ফেসবুক কভার দিয়ে? এই যে এটা হচ্ছে ওই ইমেজটা। এটা সাইজ কত আমরা দেখি, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলাম, এটা সাইজ কত বলেন দেখি? 4.52, অর্থাৎ 4.5 মেগাবাইট। আর এই ইমেজটা ওপেন করলাম, এটার সাইজ দেখি, এটা হচ্ছে যেটা আমরা সেভ ফর ওয়েবে করছি, এটার সাইজ হচ্ছে 136 কেবি। এবার আমি দুটো ওপেন করি, আপনার কোয়ালিটির মধ্যে কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন। এটা আমার 100% জুম করা হয়েছে, এটা হচ্ছে যেটা আমার 4 মেগাবাইট। আবার এটা ওপেন করতেছি, এটা হচ্ছে আমার 136 কিলোবাইট, এটা ওপেন করলাম। কোয়ালিটির মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন খুব বেশি? আমি তো কোনো পার্থক্যই পাচ্ছি না। এটাই তাহলে এখানে আমি আপনাদের যেটা মেইন জিনিস বুঝাইতে যাচ্ছি, আমাদের ইমেজ কোয়ালিটি ভালো রেখে সাইজটা কমাই নিয়ে আসার জন্য আমরা সেভ ফর ওয়েবে ব্যবহার করব। এখন এই ইমেজটা যদি আমরা ওয়েবসাইটে ওপেন করি, ওই ওয়েবসাইটটা লোড নিতে অনেক বেশি সময় নেবে, আর এই ইমেজের ওয়েবসাইটটা কিন্তু দ্রুত লোড নেওয়া হয়ে যাবে। এটাই হচ্ছে সেভ ফর ওয়েব। আপনারা এখান থেকে সেভ ফর ওয়েব থেকে বিভিন্ন রকম কোয়ালিটি ফিড অন স্ক্রিন করে দিলাম, আপনার কোয়ালিটি অনুযায়ী এখান থেকে আপনারা সেভ করে নিতে পারেন। এখানে আরেকটা আমাদের সুবিধা হচ্ছে এই ইমেজটা আমরা এখান থেকে রেজুলেশনটা আমরা চেঞ্জ করতে পারি। আর যখন আমরা এখান থেকে সেভ দিতাম তখন কিন্তু ইমেজের সাইজটা আমরা চেঞ্জ করতে পারতাম না।
আর ওই সাইজটা আমরা সেভ ফর ওয়েব থেকে আমরা চাইলে এখানে সাইজটা মডিফাই করে নিতে পারি, রেজুলেশন কমায় নিতে পারি। বাড়াইলে অবশ্যই ইমেজটা ফেটে যাবে, তবে রেজুলেশন আমরা যদি কম প্রয়োজন হয় সেটা আমরা ইমেজটা কোয়ালিটিটা কমায়, রেজুলেশন সাইজটা কমায় নিতে পারি। সেভ সম্পর্কে এতটুকুই। সেভ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমরা অন্য টপিকে একটাতে যাব। সাইদুল ইসলাম ভাই, আপনি সেভ ফর ওয়েবের এই কোয়ালিটির বিষয়টা কি আগে জানতেন? জি ভাই, আগে জানতাম, আমি কাজ করেছিলাম, কারণ আমাদের স্কুলের ওয়েবসাইটে তো ওই ব্যানার লিফলেট গুলো আপলোড করতে হয় আচ্ছা বারবার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যখন তাছাড়া ওই আপনি, যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। বা GIF, এখান থেকে তো GIF ফরম্যাট ওই এমিনেশন আকারে, যেমন এখানে ক্লিক করুন এরকম কোনো বাটনও ডিজাইন করে সেভ করা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে যখন আমরা কোনো ওয়েব ডিজাইন বা ডেভেলপারের জন্য কাজ করব তখন আমরা সেভ ফর ওয়েব দিয়ে কাজগুলো করব। আসলো সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই, পরবর্তীতে যখন ক্লাস শেষ হবে তখন এই সেভ ফর ওয়েব সম্পর্কে আমি আপনাদের প্রশ্ন করব। এবার যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ইমেজ রিসাইজ। ইমেজ রিসাইজ, তাহলে দেখেন ইমেজ রিসাইজ সম্পর্কে আসি। ইমেজ রিসাইজের ভিতর আবার কিছু যে সাব মেনুগুলো আছে সেগুলো দেখি। সাব মেনু হচ্ছে ক্রপ টুল, তারপর হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, ইমেজ সাইজ, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব আমরা অলরেডি দেখে ফেলছি, যেটা সেভের মধ্যেই আছে। আরেকটা হচ্ছে ফাইল ফরম্যাট, আমরা ফাইল ফরম্যাটও কিন্তু দেখে ফেলছি, এই যে জেপিজি, পিএনজি, তারপরে ইমেজে আরো কিছু টিএফটি, পিডিএফ, এই ফরম্যাটেও কিন্তু সেভ করা যায়। আমরা কিন্তু পিডিএফ ফরম্যাটেও সেভ করতে পারি। এই যে সেভ এস, এখান থেকে দেখবেন যে কোথাও পিডিএফ আছে, পিডিএফ দিলে এটা আমাদের পিডিএফ এ সেভ হয়ে যাবে। কিছু কিছু বায়ার তাদের ডিজাইনগুলো ওনারা পিডিএফ এ চায়, তাহলে এখান থেকে সেভ ফর ওয়েবও দেখা হয়ে গেছে, আমাদের ফাইল ফরম্যাটও দেখা হয়েছে। বাকি আছে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, আরেকটা হচ্ছে ইমেজ সাইজ। তাহলে প্রথমে আসি ইমেজ সাইজ নিয়ে। ইমেজ রিসাইজ থেকে ইমেজ সাইজ নিয়ে দেখি। দেখেন এই যে এই ইমেজটা আছে, এই ইমেজটা একটা ফেসবুক কভার ডিজাইন। এটা ফেসবুকের সাইজ অনুযায়ী এটা নেওয়া হয়েছিল। ফেসবুকের যে কভার ডিজাইন তারা রিকমেন্ডেড করে 800 কত জানি আমার স্মরণ হয়ে গেছে, সেটা থেকে এটা সাইজটা নেওয়া হয়েছে। এই ইমেজটা সাইজটা যদি আমরা পরবর্তীতে আবার দেখতে চাই বা রিসাইজ করতে চাই তাহলে চলে যাব আমরা ইমেজ, ইমেজ থেকে এই যে দেখেন ইমেজ সাইজ শর্টকাট দেয়া আছে অল্টার, কন্ট্রোল অল্টার আই। বর্তমানে তাহলে আমার এটা ইমেজটা কত সাইজে আছে দেখেন, এটা হচ্ছে 1640 ইনটু 624 সাইজে আছে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। আমি চাইলে এখান থেকে ইমেজটার সাইজটা কমাই ফেলতে পারি, অর্থাৎ কমাইতেও পারি বাড়াইতেও পারি। তাহলে আমি এখানে দিয়ে দিই, এটা অর্ধেক করি আমি, তাহলে 8 8 দুগুণ 16 অর্থাৎ 820। এটা হচ্ছে ফেসবুকের কভার সাইজ, এখানে 820 দিলাম। এটা দেখেন উপরেরটা যখন আমি চেঞ্জ করতেছি নিচেরটা অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? এটার সঙ্গে এটা লক লাগানো আছে। এক্ষেত্রে দেখেন একটা সাইডের মধ্যে একটা শিকলের মতো আইকন দেওয়া আছে, ওয়াইড এবং হাইট একটা শিকলের মতো আইকন। তাহলে কি ওয়াইড এবং হাইটকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এমনটাই বোঝাচ্ছে। যখন আমরা এখানে এটা তুলে ফেলবো তখন কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে পারবো। দেখেন ইমেজের কিন্তু এখন রেশিওটা নষ্ট হয়ে গেছে। এবার যদি আমি ওকে দেই, দেখেন ইমেজটা কি হচ্ছে, রেশিওটা নষ্ট হয়ে গেছে। তাহলে ইমেজ সাইজ আমাদের যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারি। আর যদি রেশিও ঠিক রেখে আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে শিকলের মধ্যে আমরা ক্লিক করে দিব, তাহলে হাইট এবং ওয়াইড দুটোর মধ্যে ঠিক থাকবে। এই যে রেজুলেশন এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে ইমেজ সাইজ। এছাড়া আপনি এখান থেকে পূর্বে থেকে যে প্রিসেট গুলো দেওয়া আছে এটাও চেঞ্জ করে নিতে পারেন। আর ডাইমেনশন হচ্ছে আমাদের পিক্সেল ওয়াইজ, ইঞ্চ ওয়াইজ, যেটা সে অনুযায়ী আপনারা ইমেজটা রিসাইজ করে নিতে পারেন। এই হচ্ছে ইমেজ রিসাইজ। এবার যাব আমরা ক্রপ টুলে। ক্রপ টুল হয়তো এটাও অনেকে জানেন, যেহেতু আমরা এখনো বেসিকের মধ্যেই আছি, অনেকে বেসিকটা জানে না, এই জন্য আমাদের ছোটখাটো বেসিক বিষয়গুলো আলোচনা করতে হবে। ক্রপ টুল কি, আমরা মোবাইলের মধ্যে হয়তো আমাদের অনেক ইমেজ ক্রপ করছি। এই ক্রপটা কি, ইমেজের সাইজটা ছোট করা এবং কেটে ছোট করে ফেলা। এটা হচ্ছে ধরতে গেলে ক্রপ, কোন ইমেজকে আমরা কেটে ফেলবো। এটা বোঝানোর জন্য সরাসরি এই মডেলের ইমেজটাই আমি ওপেন করি। এই যে এই মডেলের ইমেজটা আমি ওপেন করলাম, দেখেন
এই ইমেজ থেকে শুধুমাত্র আমি মডেলের ছবিটা রাখতে চাচ্ছি, এই ইমেজ থেকে শুধুমাত্র আমি মডেলের ছবিটা রাখতে চাচ্ছি, বাকি যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি রাখতে চাচ্ছি না। এটা কেটে ফেলার জন্য আমরা ক্রপ টুল ব্যবহার করব। এই যে এখান থেকে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে ক্রপ টুল, শর্টকাট হচ্ছে সি। ক্রপ টুল দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, এই ইমেজটার সাইজ এখন কত। ইমেজ থেকে ইমেজ সাইজ, তাহলে সাইজ দেখেন 3000 ইনটু 1796, এটা মনে রাখেন। আচ্ছা এবার ভাই এখানে হ্যাঁ ভাই, একটি প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই অবশ্যই। ওই যে ইমেজ সাইজে যাওয়ার পর একটা পপ আপ উইন্ডো আসছে, এখানে নিচে যেটা আছে রিস্যাম্পল, ওইটা কি একটু আচ্ছা, রেজুলেশনের নিচে ইমেজ সাইজ, পরবর্তী এই রেজুলেশন, রেজুলেশনের নিচে যে একটা অপশন আছে চেক মার্ক করা রিস্যাম্পল। রিস্যাম্পল, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা এটা নিয়ে সরাসরি আমারও কাজ করা হয়নি, রিস্যাম্পল নিয়ে এটা প্রয়োজন পড়ে না। জি, আচ্ছা পরবর্তীতে কখন আচ্ছা, যদি সুযোগ হয় একটু আচ্ছা আলোচনা ঠিক আছে, করলেন। আমি কালকে এই বিষয়টা দেখে আপনাদের জানাবো। সাধারণত জি ওপেনের ক্ষেত্রেই এটা ক্লিয়ার, এদিকে লাগে না। জি, আমিও এটার কাজ করি না, এখন দেখতেছি আসলে এই এখন জন্য পর্যন্ত বললাম। আমার যতগুলো ডিজাইন করছি কখনো এটা লাগেনি, আশা করি আপনাদেরও যে লাগবে এমনটা মনে হয় না। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করছেন আমি এটা লিখে নিলাম, এই বিষয়ে জি আমি দেখব। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতেছিলাম এখানে, হ্যাঁ প্রথমে আমরা দেখে নিই এই ইমেজটার রেজুলেশনটা। ইমেজ থেকে ইমেজ সাইজে গেলাম, এখানে দেখেন দেয়া আছে 3000 ইনটু 1796 পিক্সেল। এবার আমি যাচ্ছি এখান থেকে ক্রপ, ক্রপ মানে কেটে ফেলা। ক্রপে গেলাম, আমার শুধুমাত্র কি প্রয়োজন, এই মডেলটার প্রয়োজন, অন্য কিছু আমার প্রয়োজন নেই। তাহলে মডেলটা এখান থেকে এখানে আমি কেটে দিলাম, এখান থেকে এখানে টেনে কেটে দিলাম। তাহলে দেখেন শুধুমাত্র আমি মডেলটাকেই নিয়ে আসলাম। এখন যদি আমি ইমেজ সাইজে যাই, এখান থেকে ইমেজ সাইজ, তাহলে এবার দেখেন কত, আমার কিন্তু এটা 3000 ছিল, 3000 ইনটু 1796, এখন কিন্তু কত হয়ে গেছে, 1563। অর্থাৎ আমরা যখন ক্রপ করি, আমরা যখন কোনো ইমেজ ক্রপ করি তখন কিন্তু তার ইমেজ সাইজও চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে ইমেজ ক্রপ। এখন ইমেজ ক্রপ থেকে আমরা উপরের অপশনগুলো দেখি। এই উপরের অপশনগুলো যেগুলো যেগুলো আমাদের সাধারণত প্রয়োজন পড়ে সেগুলাই দেখবো, কারণ ফটোশপ অনেক অপশন। তাহলে ক্রপ থেকে দেখি, প্রথমে আছে রেশিও। রেশিও আমাদের কোনো কিছু সিলেক্ট নাই, এদিক থেকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে এটা ইমেজটা মার্ক করে আমার যতটুকু প্রয়োজন এইভাবে টেনেও যতটুকু ইচ্ছা ততটুকু আমি ক্রপ করতে পারতেছি। ঠিক আছে, এটা হচ্ছে রেশিও যখন থাকবে না। আর এখানে পূর্বে থেকে কিছু প্রিসেট রেশিও দেওয়া আছে, সেই রেশিও অনুযায়ী ক্রপ যদি আমরা করতে যাই, যেমন 1:1 স্কোয়ার, তাহলে এখানে ইমেজের স্কোয়ার সাইজ অনুযায়ী এটা ক্রপ হচ্ছে। এখন যদি আমরা চাই যে অন্যভাবে ক্রপ করব, তাও কিন্তু এটা অন্যভাবে করতে পারবো না, এটা ওই স্কোয়ার সাইজে 1:1 রেশিও অনুযায়ী হবে, অন্য কোনো রেশিও কাজ করবে না। এখানে আরো কিছু রেশিও দেয়া আছে, এটা প্রত্যেকটা সবগুলো, এটা হচ্ছে রেশিও, এটা পিক্সেল বেস রেশিও দেয়া আছে। যখন আমরা 16:9, সাধারণত বর্তমান যে টিভি বা এইচডি ফুল এইচডি সব এই রেশিওটা হচ্ছে 16:9 রেশিও। এখন দেখেন আমার 16:9 রেশিও অনুযায়ী আসতেছে। এখান থেকে রেশিও আমরা চাইলে সিলেক্ট করে নিতে পারি, আর আমার রেশিও লাগবে না যখন, তখন আমি ক্লিয়ার। আর চাইলে রেশিও আমরা লিখেও দিতে পারি, যেমন পাসপোর্ট সাইজের ক্ষেত্রে কত রেশিও ব্যবহার হয় আপনাদের জানা আছে? কারো জানা আছে? যেমন আমি একটা পাসপোর্ট সাইজের ইমেজের রেশিও সম্ভবত 4 ইনটু কত, 4:5 এমনটাই রেশিও হয়। পাসপোর্ট সাইজ ফটো রেশিও বাংলাদেশের ক্ষেত্রে কত চলে, এটা ডিপিআই দেখানো হয়েছে। এটা হচ্ছে দেখেন, তাহলে রেশিও এখানে আছে 45:55, তাহলে এখানে আমরা এখানে 45:55 এটা দিলে চলে আসবে 45, এখানে দিলাম 55। তাহলে কি এই যে এই সাইজটা কি চলে পাসপোর্ট ইমেজের সাইজের জন্য। আমি কিন্তু এখান থেকে সরাসরি যদি রেশিওটা আমি না লিখে দিতাম, তাহলে কিন্তু আমার 45:55 এইভাবে আমি আনতে পারতাম না। আর যেখানে যখন বাংলাদেশের রেশিও অনুযায়ী 45:55 রেশিও দিলাম, এখন আমার পাসপোর্ট সাইজের যে ইমেজ রেশিও সেটা চলে আসতেছে।
এরপরে এটা আমাদের প্রয়োজন নাই, এটা একটু প্রয়োজন আছে। এদিকে সেটিং এর এগুলোও প্রয়োজন নাই, এইটার ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। দেখেন আমি যখন এখানে ক্রপ করতেছি এখানে একটা গ্রিড আসতেছে উপর থেকে নিচের দিকে, গ্রিড আসতেছে, এখানে গ্রিডটা আমাদের কাটার ক্ষেত্রে সুবিধা হয়। আপনি চাইলে এখান থেকে গ্রিড গুলো চেঞ্জ করে নিতে পারেন। গ্রিড আছে, গোল্ডেন রেশিও আছে, গোল্ডেন রেশিওর যে গ্রিড সেটা হিসেবে চলে আসছে, গোল্ডেন স্প্রেল আছে, এটা বাঁকা স্প্রেলটা সম্ভবত গোল করে ঘুরে ঘুরে আসে, যেটা প্রয়োজন হয় আপনি সেটা দিতে পারেন। সাধারণত এই যে রুলার অফ থার্ডস এবং গ্রিড এটাই পারফেক্ট, গ্রিডটাই পারফেক্ট লাগে। অনেকগুলো লাইন দিয়ে গ্রিড করা আছে, সেখান থেকে আমার যতটুকু প্রয়োজন সেটা নিয়ে নিতে পারতেছি। এটা আমার এইভাবে ছোট বড় কেন হচ্ছে কেউ বলেন? এটার কারণটা হচ্ছে কি, এখান থেকে আমার রেশিও সিলেক্ট করা রেশিও আছে সিলেক্ট করা আছে, উপরে। এজন্য আমি পারতেছি না। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যখন আমি আলাদাভাবে করব এটা ক্লিয়ার করে রাখতে হবে। এখন আমি ইচ্ছা মতো এটা ছোট বড় করতে ফ্রি পারতেছি। সাইজ করা যাবে। হ্যাঁ, ফ্রি ট্রান্সফারের মধ্যে ফ্রি সাইজ আমরা করতে পারি। আপাতত ক্রপ টুলের দিক থেকে এতটুকুই, এদিকে আমাদের এগুলা প্রয়োজন নাই। তবে এই জিনিসটা একটু দেখানো যাইতে পারে, ডিলেট ক্রপ পিক্সেল, এটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন ডিলেট ক্রপ পিক্সেলটা কিভাবে কাজ করতেছে, এটা বোঝানোর জন্য আমাকে এটা প্রথমে কপি করে নিতে হবে। একটা ইমেজটা কপি করে নিলাম, না হলে আমরা সহজে বুঝতে পারবো না। দেখেন এটা আমি একটা কপি নিয়ে নিছি, আমি প্রথমেই এইটা মার্ক দিয়ে রাখলাম, আগে কিন্তু মার্ক ছিল না, মার্ক দিয়ে এবার ইমেজ থেকে ক্রপ করতেছি, এখান থেকে এটা ক্রপ করতেছি। এবার দেখেন আমি কন্ট্রোল টি চাপতেছি, প্রথমে কিন্তু মার্ক করছি, এটা কিন্তু আমি এখন যদি বাড়াই তাহলে ইমেজের রেশিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল টি দিছি, রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম। এটা আমরা মার্ক করছিলাম, এবার মার্ক ছাড়া করি, মার্ক ছাড়া করলাম, মার্ক তুলে দিলাম, এবার ক্রপ করি, মডেলটাকে নেই, ওকে করলাম, ওকে করলাম, ওকে। এবার দেখেন কন্ট্রোল টি দেই, এবার কিন্তু আর হচ্ছে না, এবার আমি ইমেজটাকে কি সরাইতে পারতেছি। আমার যেখানে প্রয়োজন পরবর্তীতে আমরা যেমন আমরা ক্লিপিং মার্কসের ক্ষেত্রে আমরা দেখছিলাম ইমেজটাকে সরাইতে পারি, এখানেও কিন্তু ইমেজটা আমরা সরাইতে পারতেছি। তাহলে এখানে আপনার যেটা সুবিধা হয় সেই হিসাবে করবেন। এখানে আছে ডিলেট ক্রপ পিক্সেল, অর্থাৎ যখন মার্ক করতেছি তখন সে কি করতেছে, পুরা পিক্সেল ইমেজ সবকিছু ডিলিট করে দিচ্ছে। আর যখন মার্ক করতেছে না তখন আমাদের পিক্সেলগুলো সে রেখে দিচ্ছে। এই রেখে দেওয়ার কারণে আমরা ইমেজটা পরবর্তীতে সরাইতে পারতেছি। আমার মনে হয় যে আমরা যে মার্ক না করে ক্রপ করি এটাই ভালো হবে। তাহলে আমার যদি কোথাও একটু বেশি কেটে ফেলি, এই যে বেশি কেটে ফেলছি, আমি এখান থেকে একটু সরাই সেটা ঠিক করে নিতে পারতেছি। এবার আসবো আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল কি করে, একটু আগে আমরা যেমন দেখলাম এখানে কি করছে, একটা ইমেজকে আমরা ফ্রেমের মধ্যে, সিঙ্গেল বসানো হয়েছে। হ্যাঁ ফ্রেমের মধ্যে দিয়ে দিছি, কিন্তু পার্সপেক্টিভ ইমেজ কি করে, ফ্রেম থেকে ইমেজটা বের করে নিয়ে আসতে কাজ করে। যেমন আমি কয়েকটা ফ্রেমের ইমেজ ওপেন করি, যে ফাইল থেকে ওপেন, যেমন এই ইমেজটা নেই, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, তারপরে এই ইমেজটা নেই, এই দুটো ইমেজ ওপেন করলাম। দেখেন এই ইমেজটা কি করা হয়েছে, এই ঠিক ফ্রেমের মধ্যে আছে, কিন্তু এই ইমেজগুলো যদি আমি সরাসরি বের করে আনতে চাই তাহলে কিভাবে করব, এটা আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে করতে পারি। এখান থেকে এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল কি করে, চারটা কর্নার নিয়ে কাজ করে। এটা যখন আমরা জুম আউট করি অনেক সময় কাজ জুম ইন করে কাজটা করতে অসুবিধা হয়, এই জন্য আমরা প্রথমে জুম আউট করে কাজটা করব, তখন জুম ইন করে আবার সমস্যাগুলো ফিক্স করব। এই এখান থেকে এই যে পেইন্ট, প্রথম ইমেজটা আমি বের করে আনতে যাচ্ছি, এটা ফুল এই যে বাঁকানো হয়ে আছে, এই বাঁকানোটা আমি রাখতে চাচ্ছি না, ইমেজটা আমার বের করে আনার প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে আমি এই যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দিলাম। এখন আমি এটা জুম করে কর্নারগুলো পারফেক্ট করব। এখান থেকে জুম করে এখন কন্ট্রোল চাপতে হবে না, এমনি হবে। এখানে ক্লিক করে যতটুকু প্রয়োজন সেখানে আমি বসায় নিলাম, জুম আউট করলাম, আবার এই কোণে এসে এটা ফিক্স করে দিলাম, জুম আউট, জুম ইন, আবার এখানে নিয়ে আসলাম, এটা ফিক্স করে আমি ওকে করে দিলাম। ইন্টার প্রেস করলেও হবে, এখানে টিক দিলে হবে, একটা করলে হইলো, টিক দিলাম। তাহলে কি হইলো, ওখান থেকে আমার ইমেজটা বের হয়ে আসছে। ওখানে কেমন ছিল, বাঁকা, আর এখন দেখেন এটা বাঁকা সোজাসুজি হয়ে গেছে। সোজাসুজি হয়ে গেছে। তাহলে পার্সপেক্টিভ ক্রপ কোন ইমেজ থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করে।
সামনে কিন্তু এই টুলটা আমরা ব্যবহার করব, ওটাও একটু আপনাদের দেখাই দিব। এখন দেখেন এটার ক্ষেত্রেও সেম। তাহলে এখানে আমি প্রথমে জুম আউট করে কাছাকাছি নিয়ে নিলাম, ক্লিক করে দিয়ে দিলাম। এবার আমাকে বলেন তো আমি কিভাবে জুম করতেছি। জুম করলাম, এই কোণে চলে আসলাম, এটা দিয়ে দিলাম জুম আউট, একবার আবার সরাসরি এই কোণে চলে আসলাম। কিভাবে জুম করতেছি, কি বাটন চেপে জুম করতেছি কি মনে হচ্ছে? আচ্ছা যদিও লেখা উঠছে এখানে। আচ্ছা বলেন কি চেপে, এখানে এইভাবে জুম করার জন্য কোন জুমের, কিন্তু আমি অনেকগুলো অপশন বলছিলাম প্রথম ক্লাসে, এই কাজের জন্য কোন জুমটা পারফেক্ট? আর জেড। এই কাজের জন্য কোন জুম? দেখেন আমি কন্ট্রোল চেপে এবার যদি মাইনাস করি, দেখেন মাইনাস হচ্ছে, আমি কিন্তু আমার নিজের যে জায়গা সেই জায়গায় যেতে পারতেছি না, সময় লাগতেছে। তাহলে এই জুমটা এটার জন্য পারফেক্ট না, ঠিক আছে? আর অল্টার চেপে যখন জুম করব, যেখানে মাউস ক্লিকারটা আসতেছে এইভাবে যাচ্ছি যাচ্ছি জুম আউট করতে হচ্ছে এইভাবে। আমি এটা জুম আউট জুম ইন জুম আউট কিভাবে করতেছি বুঝতে হবে আমার কোন কাজে কোন জুমটা প্রয়োজন। আমি কন্ট্রোল এবং স্পেস বাটন চেপে জুম করতেছি, আমার এই কোণে দেখার প্রয়োজন, আমি কন্ট্রোল স্পেস চাপছি, এখানে মাউসটা রাখছি, রেখে জি, এই জায়গায় জুম করছি উপরের দিকে নিলে হ্যাঁ একেবারে কিন্তু এই জায়গায় জুম হয়ে গেছে। জুম আউট করলাম, এই কোণ দেখার প্রয়োজন, এখানে রাখলাম মাউস, একেবারে এখানে জুম হয়ে গেছে। তাহলে এই জুমটা এটার জন্য পারফেক্ট, নিয়ে ওকে করলাম। তাহলে ওখান থেকেও এই ইমেজটা বের হয়ে গেছে। আমরা সামনে রিয়েল লাইফে কি কাজের জন্য ব্যবহার করব? আমরা সামনে যখন বিজনেস কার্ড ডিজাইন করব, এটার জন্য আমাদের বিজনেস কার্ডটা কপি করার জন্য এটা মকআপ আকারে এইভাবে থাকে, সেটা বের করে আনার জন্য আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করব। তাহলে বিজনেস কার্ড দেই, বিজনেস কার্ড ডিজাইন, এখানে দেখেন অনেকগুলো বিজনেস কার্ড ডিজাইন দেয়া আছে। প্রথমত আমরা এগুলো কপি করব, কপি করার জন্য ইমেজটাকে আমাকে বের করে নিয়ে আসতে হবে। যেমন দেখি বাঁকা আকারে কোনটা আছে, এটা আছে, এটা রাউন্ডেডটা নিচ্ছি না আপাতত। যেমন দেখেন এই ইমেজটা আছে, ঠিক একই ভাবে আমি এরকম একটা ইমেজ একটু আগে ডাউনলোড করছিলাম, এই যে ইমেজটা, এগুলো বাঁকানো ভাবে আছে। আমরা যখন পরবর্তীতে কপি করব এই ধরনের এগুলো আমাদের ইমেজটা বের করে নিয়ে আসতে হয়। এই ইমেজগুলো আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের মধ্যে মাধ্যমে বের করে নিয়ে আসব। এই যে এখানে গেলাম পার্সপেক্টিভ ক্রপ টুল, এখানে ক্লিক ক্লিক ক্লিক, জুম ইন করলাম, পারফেক্ট ভাবে বসাই দিই। এটা জুম করে কেন দেখতেছি, এটা আমাদের ঠিকঠাক মতো বসে না, যেমন এটা ঠিক মতো বসেনি, বাইরে চলে গেছে, দিয়ে ঠিক মতো বসাই দিলাম, তারপরে এখানে বসাই দিলাম। ওকে, এটা ওকে করে দিলাম। তাহলে দেখেন এখান থেকে বিজনেস কার্ডটা কি হয়েছে, বাইরে বেরিয়ে চলে আসছে। আমরা কোনো ডিজাইন থেকে কপি করতে বা কোনো কিছু করতে এই পার্সপেক্টিভ কোডটা আমরা ব্যবহার করতে পারি। আর উপরের দিকে যে অপশনগুলো আছে ঠিক আগের মতোই, এখানে আপনি হাইড ওয়ার্ড সিলেক্ট করে দিতে পারেন, রেজুলেশন সিলেক্ট করে দিতে পারেন, ঠিক উপরেরটার মতোই। এবার আসবো আমরা স্লাইস টুল। স্লাইস টুলটাও গুরুত্বপূর্ণ যখন আপনি বিশাল বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনার আমাদের স্লাইস টুলটা, ওয়েব টেমপ্লেট বা এরকম কিছু থাকলে স্লাইস টুলটা অনেক কাজে দেয়। হ্যাঁ যেমন ওয়েব টেমপ্লেট, পিএইচডি হ্যাঁ এই ধরনের কাজগুলোর জন্য স্লাইস টুলটা খুব কাজে দেয়। পিএইচডি থেকে এইচটিএমএল বা পিএইচপি এরকম হ্যাঁ করতে গেলে হ্যাঁ স্লাইস HTML এর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ এটার ক্ষেত্রে অনেক আমাদের স্লাইস টুলটা কাজে দেয়। স্লাইস টুল সম্পর্কে একটু ডিটেইলস দেখি। ধরে নেন আপনাকে আমি বললাম, এখান থেকে আমি একটা গাইড দিয়ে দিচ্ছি শপ নামের, এখানে এই যেখানে আমি শপ নামের এখানে একটা লাইন দিলাম, ওকে। এখন শপ নাও থেকে অন্য গাইডগুলো তুলে ফেলি, অন্যান্যগুলো প্রয়োজন নাই, শুধু অসুবিধা করতেছে। হ্যাঁ এই যে শপ নাও থেকে এ পাশের অংশটা আমি আলাদা করে একটা ইমেজ চাচ্ছি, এ পাশের অংশটা একটা আলাদা করে ইমেজ চাচ্ছি, এ পাশের একটা আলাদা যাচ্ছে, এ পাশের একটা আলাদা করে ইমেজ চাচ্ছি। তাহলে আপনারা আমাকে কিভাবে এক্সপোর্ট করতেন? ধরে নেন আপনারা স্লাইস টুল জানতেন না, তাহলে এটা কিভাবে আমাকে দিতেন এটা এক্সপোর্ট করে? বিষয়টা হচ্ছে আমি তখন শপ নাও থেকে দুইবার ক্রপ করতে হতো। দুইবার ক্রপ করতে হতো, প্রথমে একবার এখানে, প্রথমে ক্রপ করে সেভ এজ, তারপর আবার হ্যাঁ আনডু করে আবার আনডু সেভ এজ করে সেভ এরকম এস। হতো। এই যে এখান থেকে এটা রেশিও আছে কি নাই, যাই হোক ভাই যেটা বললো ওইটা আমাদের কিন্তু দুইবার ক্রপ করতে হইতো। এখান থেকে আমি এটা এই যে এখানে মিলাইলাম, এখান থেকে মিলাই
আমি খুব পারফেক্ট ভাবে দ্রুত করতেছি, এখান থেকে মিলাইলাম, এখান থেকে মিলাইলাম, তারপর এখানে ক্রপ করলাম, ক্রপ করার পর এটা একবার সেভ করলাম, ওইটা একবার সেভ করলাম, আন্ডু করে এভাবে করতে হলো। এই যে ওই অনেক সময় আমাদের স্ক্যান করলে একসাথে 3-4টা ইমেজ বারবার ক্রপ করতে, হ্যাঁ বারবার ক্রপ সেক্ষেত্রে করতে স্লাইস হয়। টুলটা এই অনেক সমস্যাগুলো, সুবিধা। হ্যাঁ জি ভাই, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা স্লাইস টুলটা ব্যবহার আমার করতে এগুলা পারি। কাজ করতে হয় অনেক সময়, হ্যাঁ ইমেজ হ্যাঁ স্ক্যান করার পর বারবার। ঠিক আছে ভাই, যেহেতু আপনি অনেক টুল জানেন, আমি যখন কাজ করতে করতে টুলগুলো মিসিং যাব, আপনি আমাকে হেল্প করবেন, আর নতুনদের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে স্লাইস টুল সম্পর্কে ডিটেলসে যাই। স্লাইস টুলটা কি করবে আমাদের, তাহলে আমার যখন কোনো ইমেজ যতটুকু ক্রপ করে এক্সপোর্ট করার প্রয়োজন বা ভাগ ভাগ করে এক্সপোর্ট করার প্রয়োজন, তখন আমরা করতে পারি। যারা বিশেষ করে ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করে, বিশেষ করে পুরো আমরা যে ওয়েব ডিজাইনের গুলো দেখি, WEB ওয়েব DSA ডিজাইন লিখি সার্চ করি, ওয়েব ডিজাইন পেজ দিই, তাহলে মনে হয় পারফেক্ট হবে। এই যে দেখেন এখানে বিভিন্ন কিন্তু ওয়েব ডিজাইন করা হয়েছে। আমরা সাধারণত যে ওয়েবসাইটগুলোতে ঢুকি, সাধারণত ওয়েবের এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। অনেকে দেখবেন যে এই ওয়েব ডিজাইনের পেজগুলোর ক্ষেত্রে কি হয়, বাইরকে কেটে কেটে কিছু অংশ আমাদের শো করাইতে হয়, যে এখান থেকে এটা কেমন হলো, এখান থেকে হোম মেনুটা আপনাদের কেমন লাগলো, এগুলো শো করাইতে হয়। এগুলোর ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। স্লাইস টুল অনেকটা সিলেকশনের মতোই কাজ করে। এখান থেকে এখানে আমি এটা সিলেকশন করলাম যতটুকু আমার প্রয়োজন, এই যে এটা সিলেকশন করলাম, চাইলে আমরা পুরোটাই নিতে পারি, কন্ট্রোল জেড চেপে এটা পুরোটাই নিচ্ছে। এই যে এখান থেকে এখানে আমি এটা সিলেকশন করলাম। এটা যখন আমরা সেভ করব তখন কিন্তু এটার কাজ করবে না, এটা আমাদের করতে হবে সেভ ফর ওয়েব। এখান থেকে আমি সেভ ফর ওয়েবে গেলাম। এটা এখন আমি ফিট করব কিভাবে, এটা আমাকে বলবে, আচ্ছা সাইদুল ইসলাম ভাই বাদে যে কেউ আমাকে বলবে। যেমন এখানে আমার ইমেজটা অনেক বেশি জুম হয়ে গেছে, আগের বার দেখাইছিলাম একটু আগে যখন এখানে আমরা আসছিলাম, অপটিমাইজে গেলাম, দেখেন এটা কিন্তু জুম হয়ে গেছে সাধারণত, বা ইমেজগুলো জুম করা আছে। ফুল ইমেজটা দেখার জন্য এখানে আপনি চাইলে মাইনাস করতে পারেন, কিন্তু এখান থেকে আমরা যদি ফিট টু ভিউ করে দিই, তাহলে যতটুকু ইমেজ আমরা সম্পূর্ণটাই দেখতে পাই। অপটিমাইজে গেলাম, যখনই আমি এখানে স্লাইসে করছি, এখানে সেভ ফর ওয়েবে দুটো অংশে বিভক্ত হয়ে গেছে। আমরা চাইলে ওখানে অনেকগুলো স্লাইসও করতে পারতাম, দুটো অংশে বিভক্ত হয়েছে, এপাশে একটা অংশ, এপাশে একটা অংশ, দুপাশে দুটো অংশ বিভক্ত হয়ে গেছে। আমার যখন যেটা এক্সপোর্ট করার প্রয়োজন তখন সেটা এক্সপোর্ট করতে পারবো। তাহলে দেখেন প্রথমে আমি চাচ্ছি শুধু ক্রিয়েটিভ মার্কেট এজেন্সি, এতটুকুই আমি এক্সপোর্ট করব, এতটুকুই আমার ডিজাইন প্রয়োজন। তাহলে এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। সেভের পর এখানে দেখেন একটা স্লাইসে অপশন আসছে, স্লাইস থেকে একটা অল স্লাইস, একটা হচ্ছে সিলেক্টেড স্লাইস। যেহেতু আমি সিলেক্টেড স্লাইসটা নিতে যাচ্ছি, এই জন্য সিলেক্টেড স্লাইসে সিলেক্ট করার পর ডেস্কটপে গেলাম। এক্ষেত্রে আমাদের কি হয়, একটা অটোমেটিক্যালি একটা ফোল্ডার তৈরি হয়ে যায়। এখান থেকে আমি জাস্ট সেভে ক্লিক করলাম, ওকে। দেখেন যে ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এই যে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, শুধুমাত্র ওই অংশটুকু আমার এক্সপোর্ট হয়েছে। এই যে সেভ নাও, ওইদিকে ইমেজটা না থাকলে ওইটাও কিন্তু একটা ডিজাইন স্টার্ট থেকে আসলো। আবার যাই ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটা দুটো অংশই আছে, সমস্যা নেই, সেভে গেলাম। এবার আমরা একটু পরিবর্তন করতেছি, অল স্লাইস, তার মানে সব স্লাইসগুলো যতবারটা ভাগ করা হয়েছে সেভাবে আসবে। ডেস্কটপে সরাসরি দিলে নিবে না, কারণ অলরেডি একটা ইমেজ ফোল্ডার আছে। আবার ইমেজের ফোল্ডারের ভিতর আমি এটা সেভ দিচ্ছি, আবার সে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবে। এই যে ইমেজ ডেস্কটপ থেকে ইমেজে গেলাম, আবার ইমেজের ভিতর আবার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার দেখেন ওই ইমেজটাকে কি করছে, আমার দুভাগে ভাগ করে দিছে। এই হচ্ছে স্লাইস টুলের বিশেষ সুবিধা। আমরা চাইলে শুধু দুটাই স্লাইস নিতে পারবো এমনটা না, আপনি চাইলে ইচ্ছামতো আরো যতগুলো স্লাইস প্রয়োজন আপনি এভাবে নিতে পারেন। আর স্লাইস ডিলিট করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে ডিলিট স্লাইস, রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইস করে আমরা স্লাইস ডিলিট করতে পারি। তাছাড়া স্লাইসের মধ্যে আমরা কলাম রো এগুলো অ্যাড করতে পারি। তারপর দেখেন এই যে রাইট বাটন ক্লিক করে এডিট স্লাইস অপশন, এখানে ওই ভাই যে বললো ওয়েবের জন্য, ওই ওয়েবের জন্য এই অংশটুকু ক্লিক করলে আমার কি ইউআরএল আসবে, কি ট্যাগ থাকবে, কি মেসেজ আসবে, এগুলো আমরা লিখতে পারি। তারপরে দেখেন দেওয়া আছে ডিভাইড স্লাইসেস, এই জিনিসটাও মোটামুটি প্রয়োজন আছে।
এটাকে আমাদের অনেক সময় কলাম রোতে ভাগ করার প্রয়োজন পড়ে, যখন হোম একটা থাকবে, তারপর হচ্ছে যেগুলো যেগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে থাকে অপশনগুলো, যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে কি অপশনগুলো থাকে, যেমন এই যে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, এই অপশনগুলো আমাদের একটা একটা করে মার্ক করার প্রয়োজন হতে পারে। মেনুগুলা থাকে হ্যাঁ, আলাদা আলাদা। মেনুগুলো থাকে, এগুলো আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভাবে এটা আমরা সিলেক্ট করতে পারি নির্দিষ্ট ফাঁকা বরাবর। তাহলে দেখেন এখানে আমি কত দিলাম, 10 বা এখানে 5 দিই, 5 দিলাম হরিজন্টাল বরাবর, ভার্টিক্যাল বরাবর 5 দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা একটা একটা করে রেশিও অনুযায়ী ঘর করে নিয়ে নিছে, তাহলে অনেকগুলো, অনেক বেশি দিয়ে দিছি। আচ্ছা 5 এ দেই, 5, ওকে। এখানে দেখেন অনেকগুলো স্লাইস হয়ে গেছে। আমরা যে আবার সেভ ফর ওয়েব দেই, তাহলে এই যে প্রত্যেকটা স্লাইসকে আলাদা আলাদা ভাবেও এক্সপোর্ট করতে পারবো, আবার একসাথেও এক্সপোর্ট করতে পারবো। আর নিচের দিকে যে অপশনটা আছে স্লাইড সিলেক্টেড টুল, এটা লাগবে না, আপাতত এটুকু জানলেই এনাফ, আমাদের যতগুলো সামনে কাজ করব সবগুলোর জন্যই এনাফ। তাহলে এই হলো ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, ইমেজ সাইজ, আর একটা হচ্ছে সেভ ফর ওয়েব। এই যে ইমেজ রিসাইজ থেকে কারো কোনো প্রশ্ন, আমি যেগুলো দেখাইলাম এগুলা থেকে ওকে, কারো কোনো প্রশ্ন নেই? তাহলে আরেকটা টপিকে চলে যাই আমরা। এবার দেখব ব্রাশ টুল। ব্রাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট টুল। এখানে অনেকগুলো আছে, ব্রাশের এত অপশন আছে, অনেক অপশন আছে। এই এত অপশন আমরা শিখবো না, কিন্তু আমরা যেহেতু ফ্লায়ার, বিজনেস কার্ড ডিজাইন, এগুলো হচ্ছে আমাদের প্রিন্টিং মিডিয়া নিয়ে আমাদের বেশি টার্গেট, এবং ওয়েবের অ্যাড ডিজাইন, এটুকু জানার জন্য যতটুকু প্রয়োজন ব্রাশের আমরা ততটুকু এখানে শিখবো। প্রথমে দেখেন এখানে আমি শুরুর দিন দেখাইছিলাম, এটা হচ্ছে ওয়ার্ক স্পেসটা আমার কেমন দেখাবে, এসেনশিয়াল, মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি। যারা মোশন নিয়ে কাজ করে তারা মোশন সিলেক্ট করলে মোশনের জন্য যেটা ভালো হয় সেই হিসাবে এটা চলে আসছে। যেমন নিচের দিকে টাইমলাইন, এখানে সময়ের প্রয়োজন হয় এই জন্য টাইমলাইন আসছে। ঠিক একইভাবে এখানে একটা অপশন আছে পেইন্টিং, তাদের জন্য স্পেশালি ভাবে ব্রাশ, এই যে ব্রাশ প্রিসেট, স্পেশালি ভাবে তাদের জন্য ব্রাশ, তারা পেইন্টিং ইমেজগুলো করে থাকে। যেমন দেখি আমরা এখান থেকে ইমেজ, ডেস্কটপ, ফটোশপ, একটু আগে যে আমি আপনাদের এই ইমেজটা দেখাইলাম এটাও কিন্তু ফটোশপের মাধ্যমে তৈরি করা সম্ভব, সেটা হচ্ছে পেইন্টিং এর মাধ্যমে। যেহেতু আমরা এই ধরনের হাই কোয়ালিটি স্পেশাল কাজগুলো শিখবো না, পেইন্টিং এর যতটুকু প্রয়োজন ততটুকু শিখবো, এই ধরনের কাজগুলো পেইন্টিং এর মাধ্যমে তৈরি করা সম্ভব ফটোশপে। আমি সাধারণত এসেনশিয়ালি চলে যাচ্ছি, নতুন একটা পেজ নিচ্ছি, এখান থেকে চলে গেলাম নতুন একটা পেজ, এটাতেই থাকবো, প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন নাই এগুলো ক্লোজ করে দেই। কন্ট্রোল এন দিয়ে নিউ ফাইল 1920 ইনটু 1080, ওকে। তাহলে দেখেন ব্রাশ টুল আমরা অলরেডি ব্রাশ ব্যবহার করছি যখন আমরা লেয়ার মাস্ক করছিলাম। এই যে দেখেন এখানে একটা আছে ব্রাশ টুল, এখানে ব্রাশ টুলে আসলাম, ব্রাশ টুলে আসার পর আমার উপরে যে কালারটা থাকবে সেই কালারটা যদি আমি এখানে দেই, দেখেন সেই টুলটা আমাদের কি হচ্ছে, ব্রাশ হচ্ছে, ঠিক রং তুলির মতো। আমরা এখানে রং তুলি হিসেবে যদি কল্পনা করি সেটাই, যেভাবে দিচ্ছি সেভাবে। এখানে আমি অন্য একটা কালার নিলাম, যে কালারটা নেয়ার প্রয়োজন সেই কালারটা আমি এখানে ব্রাশ করে আর্ট করতে পারতেছি। এখন ব্রাশের একটু ভিতরে দিকে যাই। ব্রাশ যখনই আমরা সিলেক্ট করি ব্রাশ টুল অপশন বারের দিক থেকে, এখানে অনেক ধরনের কিন্তু ব্রাশ আছে। প্রথমে হচ্ছে সাইজ, সাইজ জিনিসটা কি, এই যে আমরা ছোট করতেছি বড় করতেছি ওটাই হচ্ছে সাইজ। এখান থেকে আমরা এটা ছোট বড় করতে পারি। এটা কেমন ছোট, আরো বড় দিলাম, এটা এত অনেক বড় হয়ে গেছে, যে আমরা এখান থেকে এটা ছোট বড় করতে পারতেছি। কিন্তু এখান থেকে ছোট বড় করা আমাকে মোটেও ভালো লাগে না, কিন্তু কত বড় হইলে দেখতে পারতেছি না, আমাকে ভালো লাগে এখান থেকে
কতটুকু বড় হইলো কতটুকু ছোট হইলো এখান থেকে দেখতে পাচ্ছি। প্রথমে গেল সাইজ, সাইজের পরে আসতেছে হার্ডনেস। হার্ডনেস দেখেন বর্তমানে 0 আছে। হার্ডনেস 0 থাকা অবস্থায় আমি এটা ব্রাশ করলাম। এবার হার্ডনেস আমি 100 করে দিই যদি, তাহলে কি হবে, স্মুথ হবে না। দিলাম, দেখেন এটা হচ্ছে কি কালারটা হার্ডনেস ছড়াই গেছে, এটা ছড়ায় যায়নি। আপনার ডিজাইন অনুযায়ী এটা হার্ডনেসটা আমরা কমাবো বাড়াবো। স্মুথ যদি প্রয়োজন হয় তাহলে হার্ডনেস কমাই দিব। দেখেন এটা আরো একটু স্মুথ হয়েছে। এই হচ্ছে হার্ডনেস। এই পাশে যে বৃত্তটা আছে আমি দেখাবো ভিতরের দিকের অপশনে, এখান থেকে এটা একটু বুঝতে কঠিন হবে। আর নিচের যে অপশনগুলো দেখতেছি এগুলো হচ্ছে এখান থেকে ব্রাশের কিছু প্রিসেট। পূর্বে থেকে যেমন এখানে এইটা যখন সিলেক্ট করতেছি তখন এটার মতো করে ব্রাশটা আসতেছে। যেমন এখান থেকে আমি যখন 46 ব্রাশ নাম্বার সিলেক্ট করলাম, তাহলে দেখেন এখানে দিচ্ছি এই যে এটার মতো ব্রাশটা আসতেছে। আমার যেমন রং তুলি প্রয়োজন, মনে করেন রং তুলি ঠিক তেমনটাই এখানে আসতেছে, যেমনটা প্রয়োজন ঠিক তেমনটাই। এখানে অনেকগুলো ব্রাশ আছে, এটা আমি রিসেট দিয়ে দিই। আগের ব্যাচকে বোঝানোর জন্য কিছু নতুন নতুন ব্রাশ ঢুকাইছিলাম। এটা রিসেট করব কিভাবে, এই যে এখানে সেটিং একটা আইকন আছে, এখান থেকে ক্লিক করার পর রেস্ট ব্রাশ ওকে দিলাম, ওকে দিয়ে দিলাম। সাধারণত আপনারা এই ধরনের ব্রাশ দেখতেন, যেমন এখানে একটা গাছের পাতা আছে, এটা দিয়ে যদি আমরা ব্রাশের মধ্যে ক্লিক দেই, এই যে গাছের পাতাগুলো চলে আসতেছে। আমরা কিন্তু বাইরে থেকে ব্রাশ নিতে পারি, নিজেরা ব্রাশ তৈরি করতে পারি। এগুলো আমরা আসবো, তার আগে এই অপশনগুলো দেখে নিই। এরপর দেখেন মোড। এই মোড জিনিসটা কি আমাকে বলেন, আপনারা অলরেডি জানেন। ব্লেন্ডিং মোড আমরা হ্যাঁ, পূর্বের লেয়ারের মধ্যে ব্লেন্ডিং করছিলাম। মোড সম্ভবত গত ক্লাসে বা 2 ক্লাসে আগে দেখছিলাম। ঠিক এটা ব্লেন্ডিং মোড। আমরা যখন মাল্টিপ্লাই দিব এখান থেকে প্রথমে এটা করে নিতে হবে, সরাসরি কাজ করবে না, তখন এটা মাল্টিপ্লাই হিসেবেই কাজ করবে। এটা মোড আপনারা জানেন, দেখাইলাম একই রকম ভাবে। অপাসিটি কি এটা কে বলবে? সাইদুল ভাই বাদ দিয়ে যে কেউ বলেন অপাসিটি জিনিসটা কি। আমি প্রশ্ন করতেছি কেন, জিনিসগুলো সোজা কিন্তু আমরা স্মরণ আহ, থাকবে। জি ভাই বলেন। হ্যাঁ, অবস্থিত হচ্ছে মানে এটা মনে করেন যে হালকা বাড়ানো কমানো আর কি, মানে ঝাপসা ঝাপসা দেখা হ্যাঁ যাচ্ছে, যাই হোক, মনে আপনি করেন আপনি আমি 50% বুঝতে কমানো পারছি। এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ আপনি বুঝতে পারছেন, কিন্তু একটু বলতে আর কি সমস্যা আছে, কিন্তু আপনি বিষয়টা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন। এটা আমি অফ করে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম। তাহলে অপাসিটি কি হবে, উজ্জ্বলতা বাড়াবে কমাবে, সহজভাবে ট্রান্সপারেন্সি বাড়াবে কমাবে, সহজভাবে যদি বলতে চাই। আরো নরমাল ব্রাশ নিলাম, এখানে অপাসিটি ফুল। এখন যদি অপাসিটি আমি 50 করে দেই, তাহলে ট্রান্সপারেন্সি কমাই দিচ্ছে এখান থেকে, এই যে ট্রান্সপারেন্সিটা কমাই দিচ্ছে। এটাই হচ্ছে অপাসিটি, আমরা জানি। আর ফ্লো জিনিসটা কি, ফ্লো আর অপাসিটি প্রায় সেম। যখন আমরা ব্রাশ করব এখানে ছড়ায় যাওয়াটাকে বোঝানো হচ্ছে ফ্লো। কতটা ছড়াবে, কতটা এরিয়া, দেখেন কতটা ছড়াবে। যদিও এটা অনেকটার মতো কাজ করতেছে, যখন আমরা সরাসরি কোনো ইমেজের ক্ষেত্রে কাজ করব তখন পার্থক্যটা একটু বুঝতে পারবো। ব্ল্যাক এন্ড হোয়াইটের ক্ষেত্রে ফ্লোটা হচ্ছে ছড়ানোর বিষয়টা, কত দূর পর্যন্ত ইফেক্ট করবে, এই ফ্লোটা এভাবেই কাজ করে। তার সাথে দুইটা বাটন দেয়া আছে, দেখেন এখানে একটা বাটন, এই বাটনটার নাম হচ্ছে, আমি ধরে রাখি, এটার নাম হচ্ছে দেওয়া আছে, বাটনটা হচ্ছে প্রেসার লেখা আছে, ব্রাশের প্রেসার। আর এখানেও দেখি এই বাটনটা, এটা দেওয়া আছে প্রেসার। এই বাটন দুটো কি করে, গ্রাফিক্স ট্যাবলেটে কাজ করে। এখন আমরা হয়তো অনেকে গ্রাফিক্স ট্যাবলেট জানি না, গ্রাফিক্স ট্যাবলেটটা বলি। আমরা কিন্তু মাউস দিয়ে সব আমাদের ইচ্ছা মতো ডিজাইনগুলো এখানে আমরা করতে পারবো না। মাউস দিয়ে আমাদের হ্যান্ড দিয়ে যে হাতের ডিজাইনটা করতে পারি, ওই ডিজাইনটা কিন্তু আমরা চাইলেও এখানে করতে পারবো না। এই জন্য কি ব্যবহার করে, এক ধরনের একটা আমাদের যে ট্যাব আছে, সেই ঠিক একই রকম ট্যাব আছে এক ধরনের, ওই ট্যাবের মধ্যে আমরা যেটা আর্ট করি সেটা কিন্তু সামনে ওইটা ডিজাইনটা চলে আসে। যেমন আমি দিই গ্রাফিক ট্যাবলেট, পেনের মতন আর কি ডিজাইন করতে হয়, একটা পেন থাকে আর কি হ্যাঁ গ্রাফিক পেন ট্যাবলেটে। থেকে, ভাই যেমনটা বলতেছে এমনটাই। এই যে দেখেন গ্রাফিক ট্যাবলেট, এগুলো কিন্তু কম দাম, কম দামেরও আছে, বেশি দামেরও আছে। যেমন আমরা দেখি এটা কম দামে 6 ইঞ্চি। এটা কি হয় আমাদের, যেমন আমরা মাউস কানেক্ট করি ঠিক একইভাবে এই ট্যাবলেটটা পিসির মধ্যে কানেক্ট করতে হয়। কানেক্ট করার পর এই প্যান দিয়ে আমরা যখন এখানে যে আর্টটা করব, আমাদের খাতার মধ্যে আমরা যে আর্ট করি, যে আর্টগুলো করব, এই আর্টগুলো আমাদের খাতা ওই সরাসরি পিসির যে পেজ, ওই পেজের মধ্যে চলে আসবে এই ট্যাবলেটগুলোর মাধ্যমে। এটা ডিসপ্লে নেই,
আর কিছু কিছু ডিসপ্লে আছে, যেমন এটা ডিসপ্লে আছে, আমরা কম্পিউটার ডিসপ্লেটা এখানে আর্ট করলে সরাসরি চলে আসবে। এটাকে বলা হয় গ্রাফিক ট্যাবলেট। এখানে দেখেন একটা কলম আছে আর এখানে দুটো আইকন আছে। এখানে কি বলা হয়েছে, প্রেসার। আমরা যখন এটা প্রেসারটা অন করে রাখবো আর এখানে ওই ট্যাবলেট দিয়ে যখন আপনি বেশি চাপবেন, বেশি চেপে ধরবেন, ওই চেপে ধরার উপর আপনার অপাসিটিটা কমবে বাড়বে। বেশি চাপ দিচ্ছেন অপাসিটি বাড়বে, কম চাপ দিচ্ছেন অপাসিটি কমবে, এমনটাই। ঠিক একইভাবে এখানেও ফ্লোর ক্ষেত্রে এটা কাজ করবে। আর এই অপশনটা কিসের, এটা সম্পর্কে একটু দেখাই। এখানে একটু কালারটা আমি ডিপ কালার নেই। এখানে আমি এখানে ক্লিক করে ধরে আছি, ক্লিক করে ধরে আছে, কোনো কিছু হচ্ছে না। এবার এটাতে মার্ক করে ক্লিক করে ধরে আছে, কি হচ্ছে বলেন দেখি, কালারটা ছড়ায় যাচ্ছে। যেমন আমরা যদি কোনো পেপারের মধ্যে, জেল পেনের মতো, ওই হ্যাঁ জেল পেন বা মার্কারের মতো হ্যাঁ সরাই মার্কারের যায়। মতো, ওইটা এখানে ক্লিক করে ধরে আছে, সরে যাচ্ছে। ঠিক এটা হচ্ছে পেইন্টিং যারা করে তাদের জন্য স্পেশালি। এইটা সাথে কাগজের মধ্যে আর্ট করলে যেমনটা হয় এমনটাই ধরতেছে, এটা সরায় যাচ্ছে। আর যখন এটা মার্কটা অফ রাখবো তখন সেটা ছড়াবে না। আর তাছাড়া ব্রাশের স্পেশালি ভাবে এদিকে আমরা একটা ফ্লোরিং কি বলে ফ্লোটিং প্যানেল পাবো। এই যে ব্রাশ, ব্রাশের এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। যারা যারা ভবিষ্যতে চিন্তা করতেছেন ওই ধরনের ইমেজগুলো নিয়ে ক্যারিয়ার করবেন, ওই ধরনের ইমেজগুলো যারা আর্ট করতে পারেন, বিশেষ করে যেমন আপু একটা ইমেজ আর্ট করছে খুব ভালো হয়েছে, ওই তো ওই ধরনের ইমেজগুলো আর্ট করবেন, তারা এখান থেকে এই ব্রাশের ডিটেলস দেখে নিতে পারেন। অনেকগুলো অপশন আছে, আমি আপাতত কয়েকটা অপশন দেখাচ্ছি। এই যে কোণের অ্যাঙ্গেলের বিষয়টা বলছিলাম, অ্যাঙ্গেলের বিষয়টা এখান থেকে দেখাচ্ছি। আমি এখান থেকে নর্মাল ভাবে ব্রাশ নিলাম, এই ব্রাশটা আমি যখন আর্ট করতেছি দেখেন এটা সিম্পল ভাবে বৃত্ত আকারে আসতেছে। যখন এখানে আমি অ্যাঙ্গেল দিয়ে দিলাম 60 অ্যাঙ্গেল, এটা কিন্তু ঘুরে গেছে বৃত্তটা, এটা এখন 60 অ্যাঙ্গেল বরাবর কাজ করতেছে। আমরা কিন্তু তেমন বুঝতে পারতেছি না। এখানে আমি অ্যাঙ্গেলটা আলাদাভাবে চেঞ্জ করে দিই। এবার দেখেন এটা কেমন হয়েছে, চিকন হয়ে গেছে। আমরা কোনো কিছু লিখতে চাই, এইভাবে কিন্তু আমরা ট্যাবের মধ্যে যখন আপনার নিজের বিভিন্ন রকম ডিজাইনগুলো করতে পারেন এখান থেকে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে, এটাকে বলা হয় টাইপোগ্রাফি। আমরা দেখি টাইপোগ্রাফি জিনিসটা কি। বাংলা টাইপোগ্রাফি দেখি, বিএনজি বাংলা টাইপোগ্রাফি। এই যে দেখেন লেখাগুলো আসছে না, দেখেন যেমন এখানে দেখি কাগজের নৌকা, দেখতে ভালো লাগছে। এইভাবে আপনারা ব্রাশ টুলটা চেঞ্জ করো, এইভাবে হ্যান্ড দিয়ে বা ট্যাবলেট দিয়ে এই লেখাগুলো এই ধরনের লেখাগুলো লিখতে পারেন। এটা কিন্তু স্পেশালি আরো কিছু অপশন আছে, ওটা দেখাই। স্পেশালি ভাবেই ফটোশপ কিছু অপশন রেখে দিছে। কেউ কি 2020 ব্যবহার করতেছেন ফটোশপ? আমি ঠিক আছে, 20 কিন্তু এগুলো অনেক ডিটেলস আছে, অপশনগুলো নিচ থেকে দেখবেন ডিটেলস। আমি অবশ্য 20 ইনস্টল করছি, এর আগেও করছিলাম। 20 কাজগুলো আমি কালকে দেখছি, ডিটেলস ভাবে অপশনগুলো করা আছে। আমি ব্রাশটা এটা রেস্ট করে দিয়ে দিই। সিসি বিষয়ের যদি গুগল ড্রাইভ লিংক থাকে আমাকে দিয়ে দিলে আচ্ছা ঠিক সুবিধা আছে, হয়। আমার আজকে কাছে আমি link আপনাকে লিংক উনিশ দিয়ে দিচ্ছি। পর্যন্ত আছে আমার কাছে, অ্যাক্টিভেটর শো দিলে। অ্যাক্টিভেটর আমি গেট ইনটু পিসি ওয়েবসাইটটা জানেন তো মনে হয় ভাই আপনি, জি ওখান থেকে নিয়ে নেন। আমি ওখান থেকে নিয়ে নিছি। জি অ্যাক্টিভ, ওকে ঠিক কোনো আছে। ক্র্যাক করতে হবে না, কোনো কিছু লাগবে না, ডাইরেক্ট ইনস্টল করলে অটো ক্র্যাক হয়। অটো অ্যাক্টিভ, জি অটো অ্যাক্টিভ। ওকে। এখান থেকে ব্রাশ, এটা আমি এখান থেকে রেস্ট করে দিয়ে দিই। রাউন্ডনেস 100, অ্যাঙ্গেল 0। এই হচ্ছে আপনার রাউন্ডনেস বা অ্যাঙ্গেল, এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে হার্ড একই রকম, এত আমাদের প্রয়োজন নেই যেহেতু আমরা সরাসরি পেইন্টিং নিয়ে কাজ করব না। এখন আমরা দেখি ব্রাশ ইনসার্ট করা। এখানে ব্রাশে সিলেক্ট করলাম, ব্রাশ থেকে দেখেন এখানে পূর্বে থেকে কিছু অনেকগুলো ব্রাশ দেওয়া আছে। যেমন দেখেন এখানে কি দেওয়া আছে, ক্যালিওগ্রাফি ব্রাশ। এখানে ওকে করলাম, দুটো অপশন আসতেছে ওয়ার্নিং এ। একটা আছে রিপ্লেস কারেন্ট ব্রাশ উইথ দ্য ব্রাশেস ফ্রম ক্যালিওগ্রাফি। বলতেছে এই ব্রাশগুলো কি ডিলিট হয়ে যাবে, মাত্র শুধুমাত্র ক্যালিওগ্রাফি ব্রাশগুলো রাখবেন। আমি যদি ওকে করি তাহলে এই ব্রাশগুলো ডিলিট হয়ে শুধু ক্যালিওগ্রাফি ব্রাশগুলো আসবে, আর অ্যাপেন্ড যদি দিই এটার পিছনে যোগ হবে। আমি এগুলো ডিলিট করতে যাচ্ছি, ওকে দিলাম। দেখেন এখানে কিছু ব্রাশ আসছে, ক্যালিওগ্রাফি বলতে ওই যে আমরা লেখাগুলো লিখতেছি ওটার জন্য স্পেশালি এই ব্রাশগুলো ডিজাইন করা। এই যে দিলাম, টেক্সটের জন্য স্পেশালি ভাবে করা। যদিও এই ডিজাইনগুলো মূলত ইলাস্ট্রেটরে করা হয়, ফটোশপে আমরা
করতে পারি। দেখেন বিভিন্ন ধরনের প্যান বা এই ডিজাইনগুলো আসতেছে। এগুলো ট্যাবলেটে সরাসরি ভালো হবে। আরো এগুলা আরো অপশন আছে, এটা ইলাস্ট্রেটর আমরা দেখবো। ইলাস্ট্রেটর এই ডিজাইনগুলো আমরা খুব সুন্দর করে করতে পারি। টাইপোগ্রাফি আরো অন্যান্যগুলো আছে, আপনারা নিজ থেকে এই ব্রাশগুলো দেখে নিতে পারেন, যেমন ন্যাচারাল ব্রাশ আরো আছে। এখন হচ্ছে আমরা ব্রাশ নিজেরাও তৈরি করতে পারি এবং ব্রাশ রেস্ট দিয়ে দিলাম, ব্রাশ নিজেরাও তৈরি করতে পারি এবং বাইরে থেকে ব্রাশ নিয়ে আসতে পারি। তাহলে দেখেন আমরা ব্রাশ কিভাবে নিয়ে আসতে পারি। এখন ব্রাশের শর্টকাট হচ্ছে বি তে ব্রাশ। এখানে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, এখানে কিছু এই মডিউলটাতে কিছু ব্রাশের সাইজ আমাদের সাজেস্ট করা হয়েছে। এই যে এখানে দেখেন ব্রাশ জি একটা ওয়েবসাইট আছে, একটা ব্রাশ কিং ইউআই, এই ওয়েবসাইটগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ কালেক্ট করতে পারি। ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিচ্ছি আমি। সাথে আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওটাও বলে দিচ্ছি কাজটা। ফেসবুক গ্রুপে দিয়ে দিন এই যে হ্যাঁ, আমাদের। ফেসবুক গ্রুপে এখনই পোস্ট করে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা একটা লিঙ্ক নিচ্ছে না, একটা লিঙ্ক ডিলিট করে দিই। এই যে উপরের লিঙ্কটা, এটা স্প্যাম হিসেবে ধরতেছে, এটা আলাদাভাবে দিচ্ছি আমি। লিংকের এখানে লিংকের মধ্যস্থানে একটা হ্যাঁ, স্পেস দিয়ে এই দিন, ডটের তাহলে জায়গায় আমি এখানে আমরা কমা দিলাম, জি দিয়ে দিন। তাও নেওয়ার কথা, এখানে আপনার ডট দিয়ে দিবেন। ওকে, নিয়ে নিছে। আমি নিচের ফাইল আপলোড, কিন্তু এটা বিষয়টা আলাদা, এটা দেখাচ্ছি আমি। প্রথমে ব্রাশ দিতে যাই। এখানে কি করে এই ওয়েবসাইটটাই বেস্ট লাগছে আমাকে, বিভিন্ন ধরনের ব্রাশ আমরা তৈরি করতে পারি। যেমন দেখেন এই যে এখানে কালারের ছড়ানো ছিটানো ব্রাশগুলো, এগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। এখান থেকে ক্লিক করে ওপেন করে এই যে ফ্রি ডাউনলোড, এই যে এটা আমি ডাউনলোড দিলাম, 5 সেকেন্ড সময় নিচ্ছে। আমি ডাউনলোড দিচ্ছি এটা এখান থেকে ডেস্কটপ। এই যে আপনারা ডাউনলোড ম্যানেজার ইনস্টল করে নিতে পারেন, ক্র্যাকও করতে হবে না। এরকম কিছু একটা নিয়ম দেখাই দিব আপনাদের, ক্র্যাকও করতে হবে না, তাও আমরা ফ্রি ব্যবহার করতে পারবো। আমি প্রায় 3 মাস ধরে উইদাউট ক্র্যাক ব্যবহার করতেছি। এটা আমি এই ব্রাশটা ডাউনলোড করলাম, এই ব্রাশটা ডাউনলোড করলাম। ব্রাশটা কেমন দেখতে এটা এখানে স্যাম্পল দেখানো হয়েছে। কোথায় ডাউনলোড করছি? ডেস্কটপে। তাহলে ডেস্কটপে যাই। ডেস্কটপে ডাউনলোড করার পর দেখেন এখানে একটা অপশন আসছে 20, এই যে জিপ ফাইল আসছে। উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করা না থাকলেও এক্সট্রাক্ট করা যাবে। এই যে এক্সট্রাক্ট ফাইল, এখানে একটা অপশন পাবেন, এটা ক্লিক করবেন। ওকে, এই যে দেখেন এখানে কিসে একটা ফাইল চলে আসছে, ফাইলের এক্সটেনশন হচ্ছে ABR। এটা আমরা লোড করব। এখান থেকে আমি এই যে ব্রাশে গেলাম, ব্রাশ থেকে এখান থেকে এই যে লোড ব্রাশ, এখানে ক্লিক করলাম। ক্লিক করে ডেস্কটপ থেকে লোড ব্রাশে এই ফাইলটা আমি দেখাই দিলাম। ওকে, চলে আসছে। এখন দেখেন এইখান থেকে আমি যে ব্রাশগুলো, আমি দেখি থাম্বনেল বড় করা যায় কিনা। লার্জ থাম্বনেল বড় করে দেখতে যাচ্ছি আমি। এই যে এখানে শো করাচ্ছে কেমন হবে ডিজাইনগুলো, যেগুলো আমরা নতুন অ্যাড করছি। এই যে এটা ক্লিক করলাম, এখানে আমি কালার দেই, রেড কালার দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কি মনে হচ্ছে বলেন দেখি? এখান থেকে অনেক ধরনের ব্রাশ আমরা ওখান থেকে ডাউনলোড করতে পারি। আরেকটা দিলাম, এখানে অন্য কালার দেই। একটা রঙের ছড়ানো ছিটানো, যাই হোক হইলো। এইভাবে আমরা ব্রাশ ডাউনলোড করে বুঝতে পারি। আরেকটা আমি ব্রাশ ডাউনলোড করে দেখাই। এখন দেখেন আমার আগুনের ব্রাশ দরকার, তাহলে ফায়ার বার্ন কেমন করে, FIRE, এটা সার্চ করলাম, তাহলে আগুনের ব্রাশ চলে আসছে। এখান থেকে আমি এইটা ডাউনলোড করি, ডাউনলোড। অনেক ব্রাশ দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা যায়।
ডেস্কটপ ডাউনলোড, এটা একটু সাইজ বেশি, ডাউনলোড হোক। বিয়াল্লিশ মেগাবাইট। আগে ইন্টারনেট স্পিড এমন ছিল 2012 সালের দিকে যখন মোবাইলে চালাইতাম, তখন 1 মেগাবাইট ডাউনলোড হতে লাগতো 3 মিনিট। এখন 1 মেগাবাইট ডাউনলোড হতে লাগে 0.4 সেকেন্ড। আমার বর্তমান যে স্পিড আছে, 1 সেকেন্ডে 1.5 মেগাবাইট ডাউনলোড হচ্ছে। এবার হচ্ছে এই যে ফায়ারব্রাশ, এটা এক্সট্রাক্ট ফাইল করলাম, করে তাহলে ফায়ার ব্রাশটা লোড করি। আসলাম, আচ্ছা এটা স্মল করে দিই, তাহলে অনেকগুলো বেশি ধরবে। এখান থেকে লোড ব্রাশ, এবার চলে যাচ্ছি ফায়ার। ওই ফোল্ডার কই করলো, এটা 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 আসলো, হোয়াইট পেস্ট করে নিলাম, নতুন একটা লেয়ার নিলাম। দেখেন নিচের দিকে ওই ব্রাশগুলো চলে আসছে, যে আগুনের কালার দিয়ে এখান থেকে দিলাম। এখানে এখানে দেখেন আমি এখানে দিচ্ছি, এটা শুধু না, আপনি যখন পরবর্তীতে কোনো ডিজাইন করবেন, চাচ্ছেন যে কোনো একটা মোমবাতির উপরে বা কোনো কিছুর উপরে দিয়ে দেখবেন যেটা রিয়েলিস্টিকের মতোই মনে হবে, কালার ভিত্তিক বা ব্লান্ডিং মোড অপশনগুলো চেঞ্জ করে দেখবেন। সাথে এখন আমরা এবার এই ব্রাশগুলো যে আপনাদের দিলাম, এই ব্রাশগুলো কিন্তু এখান থেকে আপনার ডাউনলোড করতে অনেক সময় লাগবে, যেটা যেটা ব্রাশ প্রয়োজন অনেক সময় লাগবে। এই জন্য গ্রুপে তার সাথে একটা লিঙ্ক দিছি, এই যে এই লিঙ্কটা, এখানে একটা বিশাল ব্রাশের কালেকশন আছে। এখানে কমাটা তুলে দিলাম, কমাটা তুলে ডট, ওকে। 171 মেগাবাইটের একটা অপশন আছে, এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, দুই একটা অ্যাড শো করাবে। দেখেন দুই একটা অ্যাড শো করাইছে, ঠিক আছে। এই অ্যাডগুলো দ্রুত কেটে দেওয়ার চেষ্টা করবেন। আবার এই যে এখান থেকে রোবট ভেরিফাই করার পরে, হ্যাঁ, ব্রাশগুলো ডাউনলোড করে নেবেন। এখানে একটা বিশাল ব্রাশের কালেকশন আছে, আপনাকে এত ব্রাশ এখান থেকে এভাবে ডাউনলোড করতে হবে না। এই বিশাল ব্রাশের কালেকশন থেকে আমি একটা আপনাদের ডিজাইন করে দেখানোর চেষ্টা করি, ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আমি ওই ডাউনলোডকৃত কাজগুলো থেকে দেখাচ্ছি, আমি লোড করে করে দেখাচ্ছি। এখান থেকে আমি চলে গেলাম লোড করে একটা ছোটখাটো ডিজাইন করার চেষ্টা করি। আমার কালেকশন গুলো আছে গ্রাফিক্স থেকে গ্রাফিক্স টুলস, যে ব্রাশ, এই ফাইলটা হচ্ছে এই যে এখানে দেখেন যতগুলো ব্রাশ প্রয়োজন প্রায় সবগুলাই পাবেন। তাহলে প্রথমে আমি কি করব, একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এখানে ব্ল্যাক কালার দেই, ব্ল্যাক কালার দেওয়ার পরে সিলেকশন করি, সিলেকশন করে এখান থেকে এটা সিলেকশন করে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। লেয়ার নিয়ে কিন্তু কাজটা করছি। তারপরে ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পরে লোড ব্রাশ, আমি ঘাসের ব্রাশ নিতে যাচ্ছি, তাহলে গ্রাস জি লাইনে চলে যাই। এই যে আনলিমিটেড গ্রাস, এই ব্রাশটা ওকে করলাম। এগুলো কিন্তু ডাউনলোড করাই আছে অনেকগুলো, আমাদের কষ্ট করে ওখান থেকে ডাউনলোড করতে হবে না। যদি আপনি না পান সেক্ষেত্রে করবেন। তাহলে এখান থেকে আমি সিম্পল এই ঘাসগুলো সিলেক্ট করার পরে এখানে আমি ঘাসের কালার দিয়ে দিই, নিলাম। এটার জন্য নতুন লেয়ার নিচ্ছি যেন আমি সহজে পরবর্তীতে মুভ করতে পারি। দিচ্ছি, দিয়ে দিলাম। এখান থেকে এবার কিছু বড় ঘাসের ছবি দেই, এই লেয়ারটাকে নিচে দিয়ে দিচ্ছি। যাই হোক হইলো আর কি, কোনো একটা ঘাস তৈরি করে ফেললাম আমরা। এরপরে আমি চাচ্ছি ফ্রি
গাছ নিয়ে আসতে, এখান থেকে আবার ফাইল থেকে লোড থেকে ট্রি লিখে সার্চ করি, TREE, এই ট্রি চলে আসছে। ওকে করলাম, লোড দিলাম, এখান থেকে ট্রি নেই, ট্রির কালারটা দেই ব্ল্যাক, নতুন লেয়ার নেই, ওকে। ঘাসের তুলনায় গাছ একটু বড় হয়, এই জন্য বড়ই দিলাম। আরো কি আছে, এখান থেকে তাল গাছ দিয়ে এই পাশে একটা, তাল গাছ আরো বেশি লম্বা হয়, ওকে দিয়ে দিলাম। সাইডে আরেকটা ছোট্ট গাছ দিয়ে দিই, লেয়ার নিয়ে দিই, দিয়ে দিলাম, এটা লেয়ারটার এটার নিচে দিলাম, গেল। এবার এখান থেকে লোড থেকে অ্যানিমেল, লোড দিলাম। এখানে অ্যানিমেলের অনেকগুলো ব্রাশ আসছে, এটা একটু বড় করে দেই, দেখি এত বড় হয়। এখন রিয়েল লাইফটা ফ্লো করার চেষ্টা করব, এটা দিলাম, ঘাসের তুলনায় গাছ বড়, তার তুলনায় এটা ঘাস খাচ্ছে। এখানে একটা ছোট্ট করে আরেকটা লেয়ার নিয়ে আরেকটা ছোট্ট করে এটার দিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন করে ফ্লিপ হরিজন্টাল দিলাম, তাহলে এই পাশে এটা খাচ্ছে। এবার আকাশ তৈরি করার চেষ্টা করি, এখান থেকে লোড ব্রাশ, স্কাই কোথায় কোথায় আছে, আচ্ছা ক্লাউড, এটাই দিয়ে দিই, ক্লাউড নতুন লেয়ার। আমি লেয়ার নিয়ে কেন করতেছি, আমরা যেন পরবর্তীতে মডিফাই করতে পারি। ক্লাউড এটা নিলাম, আচ্ছা এটা পারফেক্ট হচ্ছে না, আমি দিলাম ক্লাউড, এটা ক্লাউড নিচে দিলেই ভালো হয়, ক্লাউড সাধারণত পিছনেই থাকবে, এগুলার নিচে দিয়ে দিলাম। এবার দেখেন আকাশে পাখি দেওয়ার প্রয়োজন, আমি এবার পাখি লোড করতেছি না, আমরা পাখি নিজেরাই ব্রাশ তৈরি করব এবার। তাহলে যাই আমরা কিভাবে ব্রাশ তৈরি করতে পারি। এখানে একটা গ্যাপ আছে, আপনারা যখন ডিজাইন করবেন সময় নিয়ে কাজটা করবেন, অনেক সুন্দর হবে। যাই আমরা কি করব, পাখির ব্রাশ তৈরি করব। আমি গুগল থেকে সার্চ দিলাম বার্ড, BARD বার্ড। আমরা জানি যে ট্রান্সপারেন্ট হচ্ছে PNG ফরম্যাটে, তাহলে এখান থেকে টুলস কালার থেকে আমি ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। অনেকগুলো পাখি শো করাচ্ছে, আমি চাচ্ছি যে এই পাখিটা শো করাবে, এই পাখিটা আমি ডাউনলোড করলাম এখান থেকে, সেভ এস থেকে ডেস্কটপ PNG নিলাম, নেয়ার পরে ওই পাখিটা কোনো একখানে ওপেন করি, ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে ডেস্কটপ থেকে এই পাখিটা আমি ওপেন করলাম। দেখেন এটা কিন্তু PNG তে আছে, এইগুলোর ক্ষেত্রে আমরা যতটা পারা যায় বড় করে নিব। এটা আমি পুরোটাই সিলেকশন করলাম, সিলেকশন করেও করতে পারি, আর যতটুকু অংশ প্রয়োজন সেটা আমরা লেসো টুল দিয়ে এইভাবে মার্ক করেও নিতে পারি। যাচ্ছে শুধু পাখিটা, এই জন্য এখান থেকে সিলেকশন করলাম, সিলেকশন করে এডিট না ইমেজে আছে দেখি, এডিটেই থাকার কথা। এই যে দেখেন ডিফাইন্ড ব্রাশ প্রিসেট একটা অপশন আছে, এখানে আমরা ওকে করব। এখানে ওকে করলেই বলতেছে এই ব্রাশটা কি নামে সেভ করব, আমি নাম দিলাম BIRD বার্ড, ওকে করলাম। এবার এই পেজে ফিরে আসলাম, এবার আমি ব্রাশে যাই, দেখেন ওইটার ব্রাশ একটা তৈরি হয়ে গেছে, ব্রাশ নতুন লেয়ার নেই, তাহলে কিছু ওইটার ব্রাশ আমরা তৈরি করে ফেলতে পারছি। তাহলে এইভাবে কি করতে পারি, আমরা ব্রাশ তৈরি করতে পারি। আমরা কি ব্রাশ তৈরি করতে পারবো এখন? জি ইনশাআল্লাহ পারবো। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা ব্রাশ এখান থেকে তৈরি করতে পারি। এখন আপনাদের যেটা হোমওয়ার্ক হবে, এই ধরনের গুগল থেকে আইডিয়া নেবেন, আমি তো সরাসরি এদিক থেকে করলাম, গুগলে বিভিন্ন ধরনের
লোকেশন বা ন্যাচারাল পিকচার এগুলা থেকে আইডিয়া নিয়ে সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করবেন। তাহলে আমরা ব্রাশ দিয়ে এইভাবে সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। মানে এগুলো করছে, আইডিয়া নিয়ে কাজগুলো করবেন। আপনাদের গ্রুপের ক্ষেত্রে আমি একটু বলি, আর কোনো আজকে কি আছে? আপাতত আমরা যতটুকু শিখলাম এতটুকু ব্রাশের জন্য এনাফ, কেননা আমরা এই ধরনের ডিজাইনগুলো করব না। তবে আমাদের ব্রাশটা সম্পর্কে হালকা পাতলা জানা প্রয়োজন, এই জন্য ব্রাশ সম্পর্কে দেখলাম। আপনাদের গ্রুপের যে ইমেজটা, এই যে ইমেজটা, ও হাসনা আপু শুনতেছেন? আপনি আছেন? জি আপনি যে ইমেজটা এখানে যেটা তৈরি করছেন, এই ধরনের ইমেজ অলরেডি কিন্তু মার্কেট প্লেসে বিক্রি হচ্ছে। আপনি যে এখানে পিএইচডি ফাইলটা তৈরি করে রাখছেন, এই ফাইলগুলো সংগ্রহ করে রাখেন। আমরা সম্ভবত 14 কি 15 নাম্বার ক্লাসে, 14 কি 15 নাম্বার জি ক্লাসে আমরা যখন রিসেলেবল মার্কেট প্লেসে যাব, আপনার এই ডিজাইনটা আপলোড দিলে সম্ভবত অ্যাপ্রুভ হওয়ার কথা আমার মনে হচ্ছে, হতে পারে। এটা তো জি লেয়ার করেই করা আছে, তাই না? জি জি গ্রুপ করে রাখা আছে। হ্যাঁ, এই গ্রুপ করে এইভাবে আপনি আরো গুগল থেকে আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পর আপাতত কয়েকটা কপি করার পর আপনি আর কপি করবেন না। তখন নিচ থেকে এমন কিছু ইমেজ, এই যে সার্চ দিলাম ন্যাচারাল পিকচার, এই ন্যাচারাল পিকচারগুলো থেকে আইডিয়া নিয়ে তখন এইভাবে কিছু ডিজাইন, এই যে ঘর বা এই ধরনের কিছু ডিজাইনগুলো তৈরি করে রাখেন। এই ডিজাইনগুলো কিন্তু ভালো বিক্রি হয়। এটা যদি ইলাস্ট্রেটর ভালো, ফটোশপেরটাও অ্যাপ্রুভ হয়। এই ডিজাইনগুলো আপনারা করে রাখতে পারেন, যেহেতু আপনার মতো এত এরকম ডিজাইন আমাকে এখন পর্যন্ত কেউ দেয়নি। যতগুলো স্টুডেন্ট আছে এগুলা অন্য ব্যাচের গুলো, এটা কিন্তু বিক্রি করা যেতে পারে। জি আসলে আপনাদের অ্যাটেন্ডেন্স শীতের ক্ষেত্রে আপাতত এখনো দেওয়া হচ্ছে না। আমি তাও আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, যেহেতু আজকে আমাদের ক্লাস 5 যাচ্ছে। আমি আপাতত ভিডিওটা স্টপ করে রাখলাম।